আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় মেম্বারবাসী, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই পূর্ব ঘোষিত লাইভ অনুষ্ঠানে যোগদান করার আমাদের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে টেকনিক্যাল কারণে আমাদেরকে 10 মিনিট লেটে লাইভে আসতে হয়েছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। প্রিয় দর্শক, আজকে আমাদের পূর্ব নির্ধারিত যে লাইভ, সেই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মুখ্য আলোচক হিসেবে আছেন বুদ্ধিজীবী গবেষক মনোয়ার শামসী সাখাওয়াত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাছাড়া আমাদের সাথে আজকে আরেকজন আলোচক আছেন, অতিথি আছেন। তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ, প্রিন্স মোহাম্মদ সজল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সজল ভাই ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমরা লাইভ অনুষ্ঠানে আজকের যে অতিথিদ্বয় আছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানবো, বিশেষ করে তাদের লেখনীর গোড়া থেকে আজ পর্যন্ত বিভিন্ন ব্যাপারে আমরা জানবো। তার পূর্বে আজকে আমরা লাইভ কিছু বিষয় আপনাদেরকে জানানোর প্রয়োজন বোধ করছি। সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে, আমরা গত যে লাইভ ছিল প্রথম লাইভ, আজকে লাইভের দ্বিতীয় অনুষ্ঠান। প্রথম লাইভ অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা কুইজ অনুষ্ঠান করেছিলাম, অর্থাৎ কুইজ কম্পিটিশন করেছিলাম। সেখানে আপনারা গত পর্বের যে 3টি প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিয়ে আপনারা পুরস্কার জিতেছেন। আপনারা আশা করছি পুরস্কার খুব দ্রুতই পেয়ে যাবেন। আজকের লাইভ অনুষ্ঠানেও আমরা গত লাইভ সেশনের মতোই পুরস্কারের ব্যবস্থা রেখেছি। আজকে আমাদের আলোচনা থেকে 3টি কুইজের প্রশ্ন করা হবে। সেই কুইজের প্রশ্নটা আপনারা যদি সঠিকভাবে দিতে পারেন, আপনাদের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা 3জনকে বিজয়ী ঘোষণা করব, এবং পুরস্কার হিসাবে আপনাদের জন্য থাকবে আজকের উপস্থিত 2জন লেখকের অটোগ্রাফ সহ বই। তো আশা করি আপনারা এই কুইজ অনুষ্ঠানটি মাথায় রাখবেন, খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং জিতে নেবেন আকর্ষণীয় 2টি বই। আর এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার শুরুতেই আমি আজকের যিনি মুখ্য আলোচক মনোয়ার শামসী সাখাওয়াত, ওনার কাছে জিজ্ঞেস করব যে আপনি তো যে লেখালেখি করছেন সেখানে একটা গুরুত্বপূর্ণ বই, যেটা আমরা প্রবন্ধ, যেটা আমরা সবাই জানি যে রিথিঙ্কিং ইসলাম ইন পোস্ট মডার্ন টাইমস। তো প্রথমে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি যে আসলে ইসলামের যে ইসলামকে পাশ্চাত্যের যে মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে, যে এই যে পাশ্চাত্যের আধুনিকতার মোকাবেলায় ইসলামের যে সৌন্দর্যের দিক, প্রয়োজনীয় দিক, আপনি সেগুলো তুলে আনার চেষ্টা করেছেন এবং সেখানে বাংলাদেশের সমাজ সংস্কৃতি বা মুসলিম বিশ্বের সমাজ সংস্কৃতি সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন। তো আমি সর্বপ্রথম আপনার কাছে প্রশ্নটি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার রিথিঙ্কিং ইসলাম ইন পোস্ট মডার্ন টাইমস বইটা সম্পর্কে আপনি একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদের পরিচিতি করিয়ে দিতেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বইটা আপনারা যারা পড়েছেন তারা খেয়াল করবেন যে এই বইটাতে ইসলামে ফেরত আসার একটা ব্যাপার আছে, যে আধুনিক শিক্ষা, তারপরে পাশ্চাত্য শিক্ষা, এগুলোর কারণে আমাদের যে জেনারেল শিক্ষিত যে প্রজন্ম, তাদের মধ্যে যে একটা পশ্চিম মুগ্ধতা তৈরি হয়, যেটাকে ইরানি একজন বুদ্ধিজীবী বলেছিলেন গার্ডজাদেগি বা ওয়েস্ট টক্সিফিকেশন, যে পশ্চিম ব্যাপারে আমাদের যে একটা চরম মুগ্ধতা তৈরি হয়, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবার মুসলিম এবং ইসলামিক আইডেন্টিটি এইসব বিষয়গুলোকে যে গ্রহণ করা, সেই বিষয়টাই এই বইয়ের মধ্যে প্রধানত এসেছে। এবং এইখানে আমার কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল একটা ব্যাপারও আছে, এবং লেখাটা শুরু হয়েছে সামান্য কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল একটা ব্যাপার থেকে। পরে আস্তে আস্তে এটা গেছে ওই দিকে যে এই সময়ে আমরা যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি,
যাদের হয়তো পারিবারিক পরিবেশ অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ওইভাবে ইসলাম প্রাতিষ্ঠানিকভাবে শেখার সুযোগ নাই, তারা কিভাবে এই জায়গাটাতে আসতে পারে বা আসা উচিত, সেই বিষয়টাই এখানে আমি মূলত আনার চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে আমি কয়েকটা বিষয় এখানে মূলত এনেছি। একটা হচ্ছে যে আমাদের মুসলিম উম্মার যে অনৈক্যের যে বিষয়টা, যেটা আমাদের সবাইকে, আমি মনে করি যে যারাই এই বিষয়টা নিয়ে ভাবে তাদের বুকে রক্তক্ষরণ ঘটায়, সেটা একটা বিষয় ছিল। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে এই সময় আপনারা লক্ষ্য করবেন যে বিজ্ঞান এবং ধর্ম বা বিজ্ঞান এবং ইসলামের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্কের কথা আমরা শুনতে পাই। হয়তো কেউ কেউ এই দুটোকে বিরোধী হিসেবে দেখাতে চেষ্টা করেন, আবার কেউ কেউ একেবারে মিলিয়ে ফেলতে চান। সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে কিছুটা ইউনিক বা অনন্যতা আছে সেই বিষয়টাও আবার অনেকে খেয়াল করেন না, সেই জিনিসটাও আমি এখানে আনার চেষ্টা করেছি। আর সর্বশেষ আমি যেটা আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইসলাম বলতে আমরা কি বুঝবো এবং এই সময়ে ইসলামের ব্যাখ্যা বা ভাষ্য আমরা কিভাবে তৈরি করব। এটার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে আমাদের একটা চরম পন্থী দুই দিকেই, একটা দিকে থাকে আক্ষরিকতার একটা চরমপন্থা, যে সবকিছুকে অক্ষর বা লিটারালিস্ট দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার একটা চেষ্টা, আবার আর একটা দিকে আমরা দেখি যে অনেক বেশি ছাড় দিয়ে সবকিছুকে দেখার চেষ্টা। এই দুটোর মাঝখানে একটা মধ্যপন্থী অবস্থান নেয়ার আমি চেষ্টা করেছি এবং এর ভিতর দিয়ে আমি চেষ্টা করেছি আজকে এই সময়ের যে তরুণ জেনারেল শিক্ষিত যারা আছেন তাদের কাছে ইসলামটাকে আবার উপস্থাপন করা, এবং সেই জন্যই বইটার নাম রিথিঙ্কিং ইসলাম। এটা কিন্তু ইসলামের কোনো রিফর্ম বা রিফরমেশন চাওয়া নয় বা সংস্কার চাওয়া নয়, কারণ ইসলাম রিফরমেশন বা সংস্কারের ঊর্ধ্বে। এটা যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমরা নিজেরা সংস্কারগ্রস্ত হব, আমরা নিজেরা নিজেদেরকে রিফর্ম করবো যাতে আমাদের বোধ বুদ্ধি ইসলামকে গ্রহণ করার জন্য উপযুক্ত হতে পারে। মূলত এটাই আমি বলবো যে আমার এই বইয়ের মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। ধন্যবাদ। জি, আশা করি প্রিয় দর্শকরা বুঝতে পেরেছেন যে বইটি আসলে কি সম্পর্কে লেখা হয়েছে। আমরা যে জিনিসটা দেখেছি যে আমাদের মাঝে ইসলামকে আমরা নিজেদের মতো করে যেভাবে চিন্তা করেছি, সেভাবে একটা কালচার, একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিছু ভুল চিন্তা আমাদের চিন্তার মধ্যে ঢুকে পড়েছে। তো সেগুলো সম্পর্কে আসলে নতুন করে চিন্তা করা এবং পাশ্চাত্যের সাথে আমাদের ইসলামের যেই বিভিন্ন দিকগুলো, ইস্যুগুলো আছে, সেগুলো নিয়ে তিনি আলোচনা করার চেষ্টা করেছেন। বিশেষত বিজ্ঞানকে আমরা অনেকেই খুব বেশি মানে পবিত্র মনে করে ফেলি, আবার কিছু মানুষ বিজ্ঞানকে একবারে মানে একবার ফেলে দিই। তো এই দুইটার মাঝখান থেকে একটা মধ্যপন্থী একটা জায়গায় তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইসলামের আলোকে। তো আমি আমাদের প্রথম প্রশ্নের জন্য চলে যাচ্ছে আজকের অতিথি, আমাদের সবার প্রিয় প্রিন্স মোহাম্মদ সজল ভাই। তো আমরা সজল ভাইকে আসলে বিশেষ করে চিনি হচ্ছে সানজাকি উসমান বইটির মাধ্যমে। আমরা বিখ্যাত প্রকাশনী এবং জনপ্রিয় প্রকাশনী গার্ডিয়ান থেকে সানজাকি উসমান বইটি প্রকাশ পায়। তো ইতিমধ্যে মানে হাজার 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 কপি বিক্রি হয়েছে বইটির। তো আমরা প্রথমে জানতে চাবো আজকের প্রিন্স মোহাম্মদ সজল ভাইয়ের কাছ থেকে যে আসলে আপনি তো বইটাতে তুরস্ক বা অটোমানদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই বইটা লেখার পিছনে আরো তো আসলে কত কিছু নিয়ে লেখার সুযোগ ছিল। তো আপনি জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে এই এই বইটি মানে কেন লিখলেন, এটার পিছনে আসলে অনুপ্রেরণা হিসেবে কি কাজ করেছে? ধন্যবাদ লুৎফর ভাই। আমি আসলে সানজাকি উসমান লেখা কোনো পরিকল্পিত চিন্তা থেকে শুরু করেছি, ব্যাপারটা এরকম না। আমি 2016 সালের শুরুর দিকে উসমানী সালতানাত নিয়ে আগ্রহের বসে মূলত সুলতান সুলেমান যে সিরিজটা হয়, এই সিরিজটার কয়েক পর্ব দেখার পরে আমি আগ্রহের বসে নেটে সার্চ করা শুরু করি। সার্চ করা শুরু করার পরে তো আমি বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে শুরু করি এবং একটা পর্যায়ে আমি পিরে রইসের একটা ম্যাপ আছে, একজন অটোমান অ্যাডমিরাল পিরে রইস, ওনার একজন ম্যাপ, ওনার একটা ম্যাপ আছে, ওই ম্যাপটা আমি দেখি। ওই ম্যাপটা দেখার পরে আমার মূলত মনে হয় যে না, এই যে একটা সভ্যতা ছিল, এই সভ্যতাটা মুসলিম উম্মার কাছে পুরোপুরি আনএক্সপ্লোরড। স্পেশালি
আমরা যারা বাংলাদেশি মুসলমান আছি আমাদের কাছে টোটালি আনএক্সপ্লোরড, অথচ 100 বছর আগেও ব্যাপারটা এরকম ছিল না। আমরা কিন্তু উসমানী খেলাফত রক্ষার জন্য আন্দোলন করেছি, আমাদের পূর্বপুরুষরা বুকের রক্ত দিয়েছেন, মহিলারা কানের গয়না খুলে দিয়েছেন, কিন্তু এখন 100 বছর পর কিন্তু আমরা এটা সম্পর্কে বিস্মৃত। তো এতটা সিরিয়াসলি তখনও শুরু করি নাই, তখন চিন্তা করলাম আমি কিছু লিখি, ইন্টারেস্টিং এটা। আর আমি তখন পর্যন্ত চিন্তাগত দিক থেকে ইসলামিস্ট বলতে যা বোঝায় সেটা ছিলাম না। তো আমি শুরু করি লেখা, লিখতে লিখতে কয়েকটা পর্ব, প্রায় 10টা পর্ব লেখার পরে আমার কাছে মনে হলো যে এটা তো লিখতে গেলে 100-র বেশি পর্ব হয়ে যাবে, তো এটাকে আমি কন্টিনিউ করবো কিনা। পরে চিন্তা করলাম আচ্ছা দেখি কি হয়, আরো আগালাম। তো চট্টগ্রামে আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে তখন এগুলো নিয়ে আমি রেগুলার কথাবার্তা বলতাম। তো ও হঠাৎ করে আমাকে বলে তুই তো একটা বই করতে পারিস কয়েকটা পর্ব পড়ার পরে, কারণ ইতিহাস তো সাধারণত এই ধরনের ভাষায় লেখা হয় না। আমি তখন চিন্তা করলাম কি করা যায়, এটা আমি বই করব, বই করলে কে ছাপাবে, আমি তখন পড়ি 3rd ইয়ারে। হ্যাঁ, তো কে ছাপাবে বা এইসব ঝামেলার কি দরকার, বই করতে গেলে এর কাছে যাও ওর কাছে যাও। তো চিন্তা করলাম ফেসবুকে লিখি, এভাবে লিখতে লিখতে আর কি শুরু করা। তবে এখানে প্রধানত অনুপ্রেরণা হিসেবে চট্টগ্রামের ওই ফ্রেন্ড কাজ করেছে। আর এরপরে দেখা গেছে তখন পাশে থেকে কয়েকজন বন্ধু সহযোগিতা করেছে। এর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড আছে, সে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে অফিসার হিসেবে। আর এর বাইরে আমার খুব কাছে কয়েকজন শুধুমাত্র জানতো বইটার কথা। ইভেন বই প্রকাশের 3 মাস আগে পর্যন্ত আমি সংখ্যাটা 10 জনের সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম আমি বই লিখবো, এটা কেমনে সম্ভব, এটা তো হয় না, এই কারণে আমি কাউকে বলিনি আসলে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনি আসলে অনেকেই আছেন যারা বই লিখতে চান, আমাদের যারা মেম্বারের পাঠক আছেন বা আমাদের এখানে ফেসবুকে লিখছেন, গ্রুপে লিখছেন, তারাও আসলে সাহস করতে পারছেন না যে আসলে কিভাবে একটা বই লেখা যায়। তো আপনার কাছ থেকে আশা করি যে অনেকেই এই অনুপ্রেরণাটা পাবে যে আসলে একটা বই লেখা যায়। আর এর মাঝখানে ছোট্ট করে আপনার কাছে একটা প্রশ্ন করে ফেলি, যেটা মাথায় চলে আসছে। আমি যতটুকু জানি যে আপনি যখন এই বইটা লিখেন, এটা প্রায় 800 পৃষ্ঠার মতো ছিল সম্ভবত, এবং সেটা হচ্ছে আপনি মোবাইলে টাইপ করে লিখেছেন। এটা আসলে কিভাবে সম্ভব? আর তো একবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। এই বিষয়ে অ্যাকচুয়ালি বইটা আমরা কয়েক দফায় লিখি। প্রথম এক দফা যখন লিখি তখন বইটা ছিল 320 পৃষ্ঠার কাছাকাছি। তো এটা আমার একজন মেন্টর আছেন, ওনার কাছে আমি গেলাম। আর অ্যাকচুয়ালি আমার মেন্টর কয়েকজন, বিভিন্ন জনের কাছে বিভিন্ন ব্যাপারে পরামর্শ নেই। উনি হচ্ছে আমার লাইফস্টাইল রিলেটেড মেন্টর, তার কাছে গেলাম। যাওয়ার পরে তাকে যখন আমি দেখালাম আমার ডক কপিটা, ডক ফাইলটা, উনি বললেন যে ইটস আ হাফ বেকড পাই, ডোন্ট ট্রাই টু সেল এনি হাফ বেকড পাই। পাবলিক এমন কিছু দেওয়ার দরকার নেই যেটা আপনার জন্য অ্যাকচুয়ালি পাবলিক পরে তোমাকে গালি দিবে। আমি তখন চিন্তা করলাম এটা আমার অনেক ব্রড কাজ করা উচিত। তো তখন আমি পরবর্তীতে মঙ্গল এবং মামলুক সালতানাত নিয়ে অনেক কিছু অ্যাড করার চেষ্টা করলাম। স্পেশালি মামলুক সালতানাতের অনেক কিছু আছে যে আমাদের চোখে পড়ে না। আইয়ুবী সালতানাতের পরে মামলুক সালতানাত যে ক্রুসেডের মূল অংশটা ধরে দিয়েছে, মূল অংশ বলবো আমি, মানে শেষের দিকটা শেষ করে দিয়েছে, ফিনিশিং, এই ব্যাপারটা সম্পর্কে আমাদের সাধারণত আইডিয়া থাকে না। ওইটা অ্যাড করলাম, পুরো মঙ্গল এম্পায়ার অ্যাড করলাম, সব মিলায় আর কি 800 পৃষ্ঠা না 700 পৃষ্ঠার কাছাকাছি হয়ে গেল। আর রেফারেন্স অ্যাড করতে গিয়ে দেখলাম যে প্রায় 60 পৃষ্ঠা হয়ে গেল শুধু সাইটেশন গুলা। তো এখন এত বড় হয়ে গেলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে কমার্শিয়ালি জিনিসটা আসলে প্রকাশকের জন্য খুব একটা বেনিফিট নিয়ে আসতে পারবে না আমার কাছে মনে হলো। প্রকাশকের সঙ্গেও কথা বললাম, নূর ভাই তখন বললেন যে ভাই বইটা ছোট করতে হবে। ছোট করতে গিয়ে মামলুক সালতানাত নিয়ে যা লিখেছিলাম ওটা প্রায় বেশিরভাগই মানে কলমের খোঁচায় পড়ে গেল আর কি। আর এর পাশাপাশি বলতে হবে যে মঙ্গল যে সাম্রাজ্যটা আছে ওটা নিয়েও লেখা অনেক শর্ট করতে হয়েছে, উসমানী সালতানাতের কিছু অংশ শর্ট করতে হয়েছে। তো পুরোটাই আসলে মোবাইলে লেখা, তবে কয়েকবারে, একবারে না। আর রেফারেন্সিং যে ব্যাপারটা, এটা আসলে মোবাইলে করা আসলে খুব কঠিন কাজ। তো রেফারেন্সিংটা ইয়েতে করা আছে, পিসিতে করা, এই আর কি। জি জি, খুবই ইন্টারেস্টিং একটা তথ্য জানলাম। আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে আমার তো ল্যাপটপ নাই, আমার তো মোবাইল মানে টাইপ করার টাইপ রাইটার নাই, আসলে কিভাবে একটা বই লিখবো, এরকম অনেক সময় চিন্তা থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত বড় একটা বই। ভাই আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। হ্যাঁ জি জি। হ্যাঁ, যে হয়েছে কি, আমি তো এটার কথা কাউকে তেমন বলি নাই, হ্যাঁ, যে বই লিখতেছি। তো মানুষ 1.5-2 বছর 2.5 বছর ধরে দেখতেছে আমি খালি মোবাইলে টাইপ করি। হ্যাঁ,
সবাই খালি গালি দিত যে এই তুই কি করিস, তোর প্রবলেম কি, সারাক্ষণ তুই মোবাইলে টাইপ করিস। আমি তারপর কাউকে বলি নাই। আলটিমেটলি যখন বইটা চলে আসলো তখন বুঝলো এই তো ঘটনা, তাহলে 2-2.5 বছর মোবাইলে সেই কাজ করছে। এই কারণে যারা গালি খান, আমি জানি আমার জেনারেশনে যারা লেখালেখি করে অনেকে এরকম গালি খেয়ে অভ্যস্ত, তো গালি প্রুফ হলে মনে হয় সহজ হবে কাজটা। জি জি, খুবই ইন্টারেস্টিং। আমি যা বলছিলাম যে সবার জন্য অনুপ্রেরণার হবে আসলে, আশা করছি। তো অনেক দর্শক কমেন্ট করছেন, আপনারা যাদের কারো যদি কোনো কিছু জানার থাকে লেখকদের কাছ থেকে আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর অন্যান্য আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে দেখানোর জন্য আপনারা শেয়ার করতে পারেন। তো আমি এখানে যদি একটা কমেন্ট পড়ি, এখানে একজন মাসুম সাইদ খান লিখেছেন যে আমার প্রিয় লেখক, গবেষক, কবি ও চিন্তাবিদ শ্রদ্ধেয় মনোহর শামসী সাখাওয়াত সাহেব, এই প্রথম আমি তার কণ্ঠ নিঃসৃত কথা শুনতে পেলাম। সত্যি চমৎকার একটি আয়োজন। উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যিনি, আপনি যাকে এত ভালোবাসার কথা জানিয়েছেন তিনিও অত্যন্ত খুশি হয়েছেন অবশ্যই। তো আমরা প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকের যে কুইজ প্রতিযোগিতা ছিল, আমরা আপনাদের কুইজের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা এই আলোচনার মধ্যেই কুইজের উত্তরগুলো চলে আসবে। আমি এই কুইজের উত্তরগুলোর মধ্যে একটা কুইজ এখনই বলে দিতে চাচ্ছি। সেই কুইজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী ছিল যে কনস্টান্টিনোপল বিজয় সম্পর্কে। এই কনস্টান্টিনোপল বিজয় কে করেন, কোন সুলতান এবং কত সালে? এটা হচ্ছে কুইজের প্রশ্ন, প্রথম প্রশ্ন। আশা করছি আপনাদের কাছ থেকে আমরা খুব দ্রুত উত্তর পাবো এবং আপনাদের মধ্যে থেকে 3জনকে, সঠিক উত্তরদাতাকে আমরা লেখক দ্বয়ের বই উপহার দিব, তাদের অটোগ্রাফ সহ। তো প্রিয় দর্শক, আমরা চলে যাব আজকের মুখ্য আলোচক তার কাছে। আমরা দ্বিতীয় প্রশ্নটি তার কাছে করতে চাচ্ছি, যেহেতু আজকে লেখক আড্ডা বা এখানে যারা লিখতে চান আমাদের মেম্বার গ্রুপের, তারা অনেক সময় জানতে চান যে আসলে লেখালেখিটা কিভাবে শুরু হয়, একজন লেখকের শুরুর ঘটনাগুলো অনেক সময় জানতে চান। তো মনোহর শামসী সাখাওয়াত সাহেবের কাছে জানতে চাবো যে আপনি, আমি যতদূর জানি যে ইংরেজিতে প্রথম প্রথম লিখতেন আর কি, ইংরেজিতে খুব বেশি লিখতেন, বাংলায় লেখায় অভ্যস্ত ছিলেন না। তো আসলে শেষ দিকে এসে আপনি এখন বর্তমানে বেশ বাংলায় লেখালেখি করছেন। তো এই বিষয়গুলো যদি একটু বলতেন যে কেন ইংরেজিতে লিখতেন বা এখন কেনই বা বাংলাতে খুব বেশি করে লেখালেখি শুরু করেছেন। আচ্ছা, এইটার কারণটা হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয় পড়াশোনাটা হয়েছে বিদেশে, বিশেষ করে আমেরিকাতে, অনার্স এবং মাস্টার্স লেভেলের পড়াশোনাগুলো। ফলে আমি ইংরেজিতে লিখে অভ্যস্ত হয়ে গিয়ে, এবং পরে আমি প্রফেশনালি যে কাজগুলো করি সেখানেও আমাকে যে সমস্ত লেখালেখি করতে হয় তা সম্পূর্ণ ইংরেজিতেই লিখতে হয়। ফলে আমি ওইভাবে লিখে অভ্যস্ত ছিলাম। এবং আমি যখন লেখালেখি শুরু করলাম 2013 সাল থেকে, তখন আমি মানে এর আগে অবশ্য লিখেছি, সেটা ছাত্র জীবনে, কিন্তু যখন আমি একটু সিরিয়াসলি লেখা শুরু করলাম তখন আমি প্রথম দিকে ফেসবুকে গিয়ে আমি ইংরেজিতেই লেখা শুরু করেছিলাম। কিন্তু আমি দেখলাম যে আমি যে বিষয়গুলোতে লিখছি সেই বিষয়গুলোতে ইংরেজিতে লিখলে পাঠকদের কাছে অতটা পৌঁছানো যায় না, এবং এই কারণে আমি তখন বাংলায় লেখা শুরু করি। এবং বাংলায় যখন আমি লেখা শুরু করি তখন আমার একটা সমস্যা হয়েছিল, যেটা আমি শেয়ার করতে চাই এখানে যারা শ্রোতা দর্শক আছেন এবং যারা পোটেনশিয়াল রাইটার্স আছেন তাদের জন্য, যে আপনাদের মানে যখন যদি এরকম হয় যে আপনি ইংরেজিতে লিখে অভ্যস্ত বা অন্য কোনো ভাষায় লিখে অভ্যস্ত, আরবি বা উর্দু হতে পারে, সেই সব ভাষায় যদি লিখে অভ্যস্ত হন তারপরে যদি অন্য আর একটা ভাষায় লিখতে যান, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা স্ট্রাগল টাইম তৈরি হয় এবং লিখতে গেলে দুটো ভাষার একটা মিশ্রণ ঘটে যায়। এই মিশ্রণের সময়টা থেকে উত্তরণ ঘটানো খুব একটা সহজ না। অনেকে হয়তো পারেন, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি যেমন এই যে বইটা আমি লিখেছি রিথিঙ্কিং ইসলাম, এটা আমার এটা নিয়ে, এই বইটা নিয়ে আমার নিজেরই অনেক সমস্যা হয়েছে, এটা ভাষা নিয়ে, এবং আমার অনেক পাঠকেরও সমস্যা হয়েছে যে এটার মধ্যে প্রচুর ইংরেজি শব্দের ইয়ে আছে, এবং শুধু ইংরেজি শব্দ না, ইংরেজি বাকৃতি বা ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার বা সিনট্যাক্স, এগুলোর একটা প্রভাব ছিল। তো যাই হোক, সেইভাবে আমি প্রথম দিকে করতে গিয়ে এটা আমার হয়ে গিয়েছিল, এবং আমি ভেবেছিলাম যে আমি যাদের জন্য লিখছি তাদের জন্য হয়তো এটা তেমন একটা অসুবিধা হবে না, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে না, এটা অনেকটাই অসুবিধা হয়। সেই কারণে আমি সচেষ্ট হলাম যে
কিভাবে বাংলা ভাষাটাকে আরো সহজ করে লেখা যায়, এবং সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং গত কয়েক বছরে বোধহয় আমার কিছুটা চেঞ্জ এসেছে। এটা আপনারাও বোধহয় যারা নিয়মিত পড়েন তারা হয়তো খেয়াল করতে পারছেন যে আগের চাইতে এখন ভাষায় ইংরেজি শব্দের বা বাক্যরীতির প্রভাব অনেক কমেছে এবং অনেক সহজ হয়েছে আগের চাইতে। আগে যেরকম অনেক বেশি কমপ্লেক্স স্ট্রাকচার ছিল, এটা অনেকটা চেঞ্জ হয়েছে। তো এইভাবেই মানে আপনার মানে এটা চাইলেই যে আপনি সবকিছু করে ফেলতে পারবেন তা না, আপনাকে চেষ্টা করে প্র্যাকটিসের মাধ্যমেই এটা চেঞ্জ করতে হবে। তো এটাই আমি বলবো যে যারা লিখছেন তারা যদি প্রাথমিকভাবে বাংলায় লেখেন তাহলে তো তাদের কোনো সমস্যা হবে না। আর যদি অন্য ভাষায় লিখে অভ্যস্ত হন তাহলে বাংলায় সেটাকে রূপান্তর করতে গিয়ে প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দর্শকরা আজকের যে কুইজ দেওয়া হয়েছে, প্রথম কুইজের অনেকেই সঠিক উত্তর করার চেষ্টা করছেন। আপনারা অনেকেই সঠিক উত্তর করার চেষ্টা করছেন। তো আপনাদেরকে বলবো আপনারা একটু বানানগুলোর দিকে লক্ষ্য রাখবেন যে বানান যেন সঠিকভাবে লিখেন। আমি যদি অনেকে খুব মজার কমেন্ট করেছেন, আসলে বিশেষ করে সজল ভাইয়ের যে অনেকেই সজল ভাইয়ের সাথে একমত পোষণ করেছেন যে তারাও আসলে ফোনে লেখেন এবং অনেকেই তাদেরকেও অনেকভাবে বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে হয়তো। তো অনেকেই আপনার সাথে বলছেন যে আমি সজল ভাইয়ের লোক। তারপরে জিনিসটা একজন প্রশ্ন করেছেন যে সানজাকির উসমানের দ্বিতীয় খণ্ড আসার কোনো সম্ভাবনা আছে কি না। তো এই প্রশ্নটা উত্তরে আমরা এখনই আসতে চাচ্ছিলাম, তো আমরা প্রথমে এদিকে চলে আসি আর কি। এই প্রশ্নটা হয়তো আগে পরে করতাম আমরা। তো প্রথমে বলবো যে আপনার এই সানজাক উসমানের কোনো দ্বিতীয় খণ্ড আসার সম্ভাবনা আছে কিনা, এটা যদি আপনি দর্শক জানাতেন। আচ্ছা লুৎফর ভাই, সানজাকি উসমানের দ্বিতীয় খণ্ড নিয়ে আমি আসলে খুব চাপের মুখে আছি মোটামুটি 2019 সাল থেকেই। আহ, তবে সাফল্যের সঙ্গে সেই চাপ প্রতিহত করতে আমি সক্ষম হয়েছি, আমি বলবো। আহ, জি ভাই, কি শুনতে পাচ্ছেন? আমার বোধ হয় সজল ভাই শুনতে পাচ্ছেন না। তো আমরা ভাইয়ের কাছে যাব এই প্রশ্নটাতে আবার। তো এর মাঝখানে আমরা আমাদের যে মুখ্য আলোচক আছেন আজকের, আহ মনোয়ার শামসী সাখাওয়াত ভাই, ওনার কাছে জানতে চাবো যে আপনি তো আপনার টাইম লাইনে অনেকদিন যাবত দেখছি যে আমাদের মুসলিম জাতীয়তার প্রতীক যিনি কবি আল্লামা ইকবাল সম্পর্কে লেখালেখি করছেন আপনার টাইম লাইনে। তো আমার মনে হচ্ছে যে আপনি আসলে এটা মনে হয় বই আকারে আসার সম্ভাবনা আছে কিনা। অনেকের এই আগ্রহটা আছে জানার যে আপনি আল্লামা ইকবাল সম্পর্কে কোনো বই লিখছেন কিনা বা এরকম কোনো বই আমরা মানে পাচ্ছি কিনা। আহ, এই বিষয়টা নিয়ে আমি একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছি, একটা ধারাবাহিক প্রবন্ধ। আহ, আরো ইকবাল সম্পর্কে আরো কিছু বিষয় আমার লেখার ইচ্ছা আছে। সেগুলো সবকিছু একসঙ্গে হলে হয়তো ইনশাল্লাহ একটা সময় এটা একটা বই আকারে আসার চিন্তা করছি এবং করব হয়তো। আপনাদের দোয়া চাই আমি। আচ্ছা, আল্লামা ইকবালের প্রসঙ্গটা যেহেতু এসছে, আমরা এখানে একটু জেনে নিতে চাই যে বাংলাদেশে আল্লামা ইকবাল চর্চার প্রাসঙ্গিকতাটা আসলে কতটুকু এবং কেন আমাদের বাংলাদেশিদের জন্য আল্লামা ইকবালকে প্রয়োজন, এবং এর কালচারাল কোনো ভ্যালু আছে কিনা আমাদের বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি এটা আপনি খুব সুন্দর মুসলিমদের একটা জন্য। করেছেন, এবং আমি কিন্তু এই লেখাটার ভেতরে এই প্রশ্নের আলোকেই আমি আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে গিয়েছি এবং বিভিন্নভাবে এই প্রশ্নটাকে আমি মোকাবেলা করার চেষ্টা করেছি। প্রথমত, আল্লামা ইকবাল সম্পর্কে আমাদের একটা বেশ কিছু মিসকনসেপশন বা বিভ্রান্তিকর ধারণা আছে। যেমন একটা হচ্ছে যে তিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, এবং এই কারণে বাংলাদেশ যখন তৈরি হয়েছে 1971 সালে, তারপরে আমরা লক্ষ্য করেছি যে আমাদের যেহেতু উর্দু বিরোধী একটা সংগ্রামের ভেতর দিয়ে আমাদের বাংলা ভাষা এবং ইত্যাদি যে ব্যাপারগুলো ঘটেছে, বা পরবর্তীকালে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যে বাংলাদেশ আন্দোলন এবং বাংলাদেশ, এইসব কারণে আমাদের একটা মধ্যে এক ধরনের উর্দু ভাষা প্রতি এক ধরনের বিরাগ
জন্ম নিয়েছে আমি বলবো, এবং সেটার একটা ভিকটিম হয়েছেন আল্লামা ইকবাল। অথচ আল্লামা ইকবাল কিন্তু ইন্তেকাল করেছেন 1938 সালে, আর পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1947 সালে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই পাকিস্তানের তিনি এক ধরনের চিন্তা করেছিলেন, কিন্তু এই পাকিস্তানের যে একেবারে বাস্তব যে অবস্থা, এবং 1947 থেকে 1971-এর যে পাকিস্তান, সেই পাকিস্তানের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে বিবর্তন এবং যে ক্রমবিকাশ, সেই ক্ষেত্রে আল্লামা ইকবালের কোনো সরাসরি উপস্থিতি ছিল না। সুতরাং 1971-এ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের ভিত্তিতে যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি বা তৈরি করেছি, সেই বাংলাদেশে আল্লামা ইকবালকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে তোলাটা আমি মনে করি তার উপরে জুলুম হয়ে যায়। এটা আমি মনে করি ন্যায়ের বিষয় থাকে না, এখানে অন্যায় করা হয়। এবং আমি মনে করি যে তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টাও আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। কারণ এই উপমহাদেশের মুসলিমদের একজন বড় চিন্তা নায়ক এবং একজন কবি হিসাবে তার বিশ্বময় পরিচিতি আছে, এবং সেই বিশ্বময় পরিচিতি এবং তার বিশ্বময় যে অবদান, সেটা যে বাঙালি মুসলমানের জন্য তার ভেতরে যে কিছু নেই, এই বিষয়টা আসলে ঠিক না। বাঙালি মুসলমান তার কাছ থেকে অনেক কিছু নিতে পারে, অনেক কিছু শিখতে পারে, এবং বাঙালি মুসলমানের আইডেন্টিটি ফরমেশন এবং তার জাতীয়তার প্রশ্নে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এখানে পাকিস্তানের বিষয়টাকে বারবার নিয়ে এসে তাকে ব্র্যান্ডিং করে তাকে দূরে সরিয়ে রাখা আমাদের জন্য আত্মঘাতী হচ্ছে বলে আমি মনে করি। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের রাষ্ট্র আজকে হয়তো আলাদা হয়ে গেছে। আমাদের দুটো রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেটা হয়েছিল, পরে সেটা নানান কারণে 3টা রাষ্ট্র হয়েছে। কিন্তু জাতিসত্তার যে প্রশ্ন উপমহাদেশের, সেই প্রশ্নে কিন্তু দ্বিজাতি তত্ত্বের যে মূল স্পিরিট বা চেতনা, সেটা কিন্তু অক্ষয় রয়ে গেছে। হয়তো রাষ্ট্র 3টা হয়েছে, কিন্তু জাতি তো এক অর্থে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রাচীন বৈদিক আর্য সংস্কৃতির উত্তরাধিকার হিসেবে এক ধরনের হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র সেখানে আছে, কায়েম হয়ে আছে। আর তার পাল্টা হিসেবে একটা মুসলিম রাষ্ট্র কল্পনা এসেছিল, এবং সেইখানে আল্লামা ইকবাল তার অবদান রেখেছিলেন। এবং সেই জায়গা থেকে দেখলে বাংলাদেশের যে স্বাধীন অস্তিত্ব এবং যে স্বাধীন সত্তা, এই যে স্বাধীন অস্তিত্ব এবং সত্তা, এর রেজন দেতর অথবা এর অস্তিত্বের কারণ হিসেবে ইসলাম এবং মুসলিম আইডেন্টিটি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কেউ কেউ হয়তো বলতে পারেন যে আইডেন্টিটি বা পরিচিতির ব্যাপারটাই হয়তো অনেক বেশি একটা পুরনো বা একটা বাতিল ধারণা, কিন্তু আসলে আপনারা দেখবেন যে আইডেন্টিটিকে কখনোই মানুষ অস্বীকার করতে পারে না। আইডেন্টিটি মানুষকে নির্মাণ করে, কনস্ট্রাক্ট করে, এবং আমরা আইডেন্টিটির বাইরে কোনো কিছু অ্যাকচুয়ালি হতে পারি না। সুতরাং বাঙালি মুসলমানের যে স্বাধীন সত্তা এবং বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম অস্তিত্ব, তার প্রয়োজনেই আমি মনে করি ইসলামের যে স্পিরিচুয়াল যে দিকগুলো আছে এবং তার যে জাতীয়তা যে দিকগুলো আছে, সেইগুলোর একটা অনুপ্রেরণা হিসেবে উপমহাদেশের একজন প্রধান কবি এবং চিন্তাবিদ এবং দার্শনিক হিসেবে আল্লামা ইকবাল অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের জন্য একজন শিক্ষণীয় ব্যক্তিত্ব। তাকে বর্জন করা আমি মনে করি আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ। সজল ভাইয়ের কাছ থেকে আমরা একটা প্রশ্ন উত্তর শুনতে চেয়েছিলাম, টেকনিক্যাল কারণে হয়তো শুনতে পারিনি, তো আমরা যাচ্ছি ভাইয়ের কাছে। তার আগে আমরা যদি এক দুইটা কমেন্ট করে নেই। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়া একজন বিখ্যাত এবং পরিচিত মুখ, সেটা হচ্ছে আমাদের শেখ নজরুল ভাই। তিনি কমেন্ট করেছেন যে সজল ভাইয়ের কাছে বাংলার সুলতানি আমল ও মুঘল আমল নিয়ে সানজাকে ইলিয়াস টাইপের লেখা চাই। তো ভাই সম্পর্কে বলবেন, ভাইয়ের নজরুল ভাইয়ের কমেন্টের বিপরীতে কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। তো আমার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে সানজাকে উসমান এই বইটির ধরনটা সম্পর্কে, এটা তো আসলে একটা ইউনিক লেখা আর কি। আমরা যতটুকু জানি বইটির যে বর্ণনা ভঙ্গি, তারপরে হচ্ছে
এটার যে বিষয়টা যেভাবে উপস্থাপন করা হয়েছে, উপস্থাপন ভঙ্গি যেটা, তো পড়তে মনে হচ্ছে না ইতিহাস না উপন্যাস, এমন ইউনিক স্টাইল কি আপনি ইচ্ছা করে লিখেছেন কিনা, বা এই বইটা এটা কি আসলে একটা উপন্যাস নাকি একটা ইতিহাস, এটা একটু ক্লিয়ার করবেন আর কি আমাদের দর্শকদের কাছে। আচ্ছা, ধন্যবাদ মুফর ভাই। একটু আগে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সানজাকি ওসমানের সিকুয়েল আসছে কিনা বা দ্বিতীয় অংশ আসছে কিনা। তো সানজাকি ওসমান বেসিক্যালি একটা ট্রিলজির অংশ। ট্রিলজির প্রথম বইটা হচ্ছে সানজাকি ওসমান, দ্বিতীয় এবং তৃতীয় বই আসবে ইনশাআল্লাহ। তো যেহেতু বইটা আমি ছাত্র অবস্থায় লিখেছি, বইটা লেখা শেষ হওয়ার পর পরে আমি আমার ক্যারিয়ারে চলে আসছি। আর পেশায় হচ্ছে আমি পুষ্টিবিদ, তো এই কারণে দেখা যাচ্ছে যে আমার ক্যারিয়ারের নিডটা হচ্ছে লেখালেখির নিডের চেয়ে পুরোপুরি ডিফারেন্ট। তো এই কারণে আমি আসলে আমার লেখালেখিটা পরবর্তীতে কন্টিনিউ করতে পারি। আর আমি যে ধরনের লেখালেখি করি এটা বেশ রাইগোরাস এবং আর্ডুয়াস কাজ। তো এটা কন্টিনিউ করতে গেলে আমার প্রফেশনে আমার পক্ষে প্রফেশনাল থাকাটা কঠিন হয়ে যায়। এ কারণে আসলে আমি এখনো শুরু করতে পারিনি। তো আল্লাহ যদি তৌফিক দেন সানজাকি ওসমান সিকুয়েলের কাজটা ইনশাআল্লাহ সামনে শুরু করব, আমার নিয়ত আছে। তবে সেটা কবে নাগাদ আলোর মুখ দেখবে এটা আমি এখনো কনফার্ম করতে পারছি না, এটার জন্য আমি পাঠকদের কাছে দুঃখিত। কিন্তু কাজ যে হবে ইনশাআল্লাহ আমি জীবিত থাকলে এটা ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আর শেখ নজরুল ভাইয়ের প্রশ্ন যেটা সানজাকি ইলিয়াস, সানজাক মানে হচ্ছে বলতে পতাকা, তো সানজাকি ইলিয়াস হতে পারে না যে তা না। বাংলার ইলিয়াস শাহী সালতানাত, বাংলার হুসাইন শাহী সালতানাত এবং মূলত সুলতানি বাংলার যে ইতিহাসটা, এটা আমাদের জাতি গঠনের জন্য এবং জাতীয় ভবিষ্যৎ বিনির্মাণের জন্য খুব প্রয়োজনীয়। আমি যদি আল্লাহর রহমতে সুযোগ পাই ইনশাআল্লাহ আমি এই কাজে হাত দিব। আমি কিছুদিন আগেও একটা জায়গায় শেখ নজরুল ভাই এবং মুস্তাফা হোসেন ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমি হয়তো সামনে একটা রিসার্চ টিম তৈরি করতে পারি যারা আমাকে ইতিহাস গবেষণায় হেল্প করবেন, এবং তাদের সহযোগিতা নিয়ে আমি দ্রুত আমার কাজগুলো এগিয়ে নিয়ে যাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আর মূল প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সানজাকি ওসমান আসলে ইতিহাস নাকি ঐতিহাসিক উপন্যাস, এটা নিয়ে একটা দ্বিধা তৈরি হয়। এবং আমি দেখলাম যে অনেক মোটামুটি বিদগ্ধ ব্যক্তিও এই ব্যাপারে একটু দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন যে এটা আদৌ ইতিহাস নাকি আদৌ উপন্যাস। তো আমি যখন বইয়ের স্ল্যাপের অংশটায় বই নিয়ে একটা পরিচিতি লিখতে যাই তখন এই প্রশ্নটা আমার মাথায় উঠে মারে। তো আমি তখন যেভাবে শুরু করি সেটা হচ্ছে এই বইয়ের ইনফরমেশন গুলো সবই হিস্টোরিক্যাল, ঐতিহাসিক এবং অথেন্টিক ইনফরমেশন। আর এর পাশাপাশি বইয়ের যে বর্ণনা ভঙ্গি সেটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস বা থ্রিলারের মতো, মূলত থ্রিলারের মতো। আর এই ধরনের রচনা যা ফিকশনের মতো করে লেখা কিন্তু ইনফরমেশন গুলো নন ফিকশন, এই সমন্বয় ধর্মীয় রচনাগুলোকে বলা হয় ক্রিয়েটিভ নন ফিকশন। হ্যাঁ, তো ঐতিহাসিক উপন্যাস বা থ্রিলার হচ্ছে ফিকশন, আর ইতিহাস নিজে হচ্ছে নন ফিকশন, একাডেমিক ইতিহাস যেটা। তো এই দুটোকে সমন্বয় করে যেটা লেখা হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভ নন ফিকশন। পড়তে গেলে মনে হবে যে না আমি তো ঐতিহাসিক উপন্যাস পড়ছি বা থ্রিলার পড়ছি, কিন্তু এর ইনফরমেশন গুলো কিন্তু সব ঐতিহাসিক। অর্থাৎ বইটা ঐতিহাসিক উপন্যাসও না, আর মানে একদম একাডেমিক যে ইতিহাসের বই ঠিক সেরকমও না, কিন্তু বইয়ের ইনফরমেশন গুলো আমি যথাসম্ভব অথেন্টিক করার চেষ্টা করেছি এবং এই জন্য প্রয়োজনীয় রেফারেন্সিং, ক্রস চেকিং সবই আমি করেছি। আর এর বাইরে বইয়ের বর্ণনা ভঙ্গিটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের মতো। এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মুসলমানরা ইতিহাসের একাডেমিক বই পড়বে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, তারা পড়ে না। ইতিহাসের একাডেমিক বর্ণনাগুলো সাধারণত উচ্চ শিক্ষিত পর্যায়ের যারা সত্যিকারের পাঠক তারাই সাধারণত খুঁজে খুঁজে পড়ে। সাধারণের কাছে পৌঁছানোর জন্য কৌশল পরিবর্তন করাটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর আমার কাজ যেহেতু এই বাণীটা পৌঁছায় দেওয়া, দাওয়াত দেওয়া, অতএব আমাকে এই পথটাই দিতে হয়েছে। আর আমি আসলে বই লেখার সময় জানতাম না যে এটাকে ক্রিয়েটিভ নন ফিকশন বলে। ইভেন বই প্রকাশের প্রায় 1-1.5 বছর পরে আমি জানতে পারি যে না, এটা শুধু ক্রিয়েটিভ নন ফিকশন। আমি অনেকে জিজ্ঞেস করেছি বাংলাদেশে যে আসলে এটাকে কি বলে, আমি যে কাজটা করলাম এটাকে কি বলে। তো এই ব্যাপারে আমি আসলে সদুত্তর পাই নাই, বিভিন্ন রকম উত্তর পেয়েছি কিন্তু সেগুলো সঠিক ছিল না। তো এটাকে ক্রিয়েটিভ নন ফিকশন বলা হয়। বাংলা ভাষায় সম্ভবত এটাই প্রথম ক্রিয়েটিভ নন ফিকশন। আর
ইসলামের ইতিহাস নিয়ে আমি জানি না, শামসি ভাই হয়তো ভালো জানতে পারেন আমার চাইতে। ইসলামের ইতিহাস নিয়ে এখন পর্যন্ত ক্রিয়েটিভ নন ফিকশন হয়েছে কিনা আমার জানা নেই, এই আর কি। আচ্ছা, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। ধন্যবাদ প্রিন্স মোহাম্মদ সজল ভাইকে। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করছেন, অনেকেই আজকে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা মিম্বারের সাথে আছেন, মিম্বারে লিখছেন, মিম্বারের পাঠক সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদের উৎসাহে আমরা বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি, মিম্বারের উদ্যোগে নতুন নতুন কিছু উদ্যোগ আসছে, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা এভাবে সাথে থাকলে ইনশাল্লাহ মিম্বার আরো এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে একটি কুইজের উত্তর দিয়েছেন, দেওয়ার চেষ্টা করেছেন। আমরা 3টি কুইজ করব বলেছি। তো আমরা আজকে দ্বিতীয় কুইজটি বলতে যাচ্ছি। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করি যে আপনারা খুব সহজেই এই কুইজটার উত্তর জেনে যাবেন। দ্বিতীয় কুইজটি হচ্ছে যে সানজাক শব্দের অর্থ কি। আমি আবার বলছি, দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে সানজাক শব্দের অর্থ কি। আশা করি আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা খুব সহজেই উত্তরটি করতে পারবেন। আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেন। আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে থেকে বাছাই করে দৈব চয়নের মাধ্যমে আপনাদের 3জনকে পুরস্কৃত করা হবে, এবং পুরস্কার হিসেবে থাকছে লেখক দ্বয়ের অটোগ্রাফ সমৃদ্ধ বই। তো আমরা চলে যাব আজকের আলোচনার মুখ্য আলোচক যিনি মনোয়ার শামসী সাখাওয়াত ভাইয়ের কাছে আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে। তো মনোয়ার শামসী সাখাওয়াত ভাই, আপনার যে রিথিঙ্কিং ইসলাম ইন পোস্ট মডার্ন টাইমস বইটাতে আপনি ভূমিকায় বুদ্ধিজীবীদেরকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বাংলাদেশবাদী বুদ্ধিজীবী, আর একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী ও বাম ঘরানার বুদ্ধিবৃত্তি আর কি, বুদ্ধিবৃত্তিকে 2 ভাগে ভাগ করেছেন। তো আপনি মূলত প্রথম ঘরানায় আহমদ ছফা, ফরহাদ মাজহার, নুরুল কবির, আসিফ নজরুল, পিনাকি ভট্টাচার্যের কথা বলেছেন। অথচ আমরা অনেকে জানি যে ওনাদের একটা ব্যাকগ্রাউন্ড এবং ওনাদের বাম ঘরানার ছিলেন বলে আমরা জানি আর কি। তাহলে ওনাদেরকে দ্বিতীয় কাতারে না ফেলে প্রথম কাতারে ফেললেন কেন? আপনার বইয়ের আলোকে আপনার যে মতামতটা জানতে চাচ্ছি। আচ্ছা, এইখানে একটু আমার মনে হয় যে ভূমিকা বা মুকাদ্দিমাটার ইন্টারপ্রিটেশনে আপনার একটু বোধহয় বলবো যে আমি ঠিক এইভাবে মোটা দাগে কিন্তু ভাগ করিনি। আমি আচ্ছা, ওইখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিতে যে বিভিন্ন ডিসকোর্স বা বয়ানগুলো প্রচলিত আছে সেগুলোকে আমি এক এক করে তুলে ধরেছিলাম। যেমন আমি বলেছিলাম যে ইসলাম কেন্দ্রিক যারা, ইসলাম সেন্ট্রিক যারা, তাদের মধ্যে বেশ কয়েক রকমের ডিসকোর্স আছে। একটা আছে ওয়াজ মাহফিলের ডিসকোর্স, আর একটা আছে তাদের পলিটিক্যাল ইসলামের একটা ডিসকোর্স আছে, আবার আরেকটা আছে নন পলিটিক্যাল বিরাজনৈতিক একটা ডিসকোর্স আছে, একটা সুফি ডিসকোর্স আছে। এইভাবে আমি কয়েকটা ডিসকোর্সের কথা বলেছিলাম। আর ইউরোসেন্ট্রিক বা ইউরোকেন্দ্রিক যে জেনারেল শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা কলেজ ইত্যাদি কেন্দ্রিক যে ধারাগুলো আছে সেইগুলোর মধ্যে আমি উল্লেখ করেছিলাম যে একটা ধারাকে আমরা বলতে পারি যে ধরেন যেটা বাঙালি জাতীয়তাবাদী একটা ধারা, যে ধারাটাই আমাদের এখন মোটামুটি বলতে গেলে সবচেয়ে হেজেমনিস্টিক বা আধিপত্য বিস্তার করেছে, যেটা প্রধান ধারা হিসাবে আছে। এর পাশাপাশি আমি আর একটা ধারার কথা বলেছি, যেটা আমি আপনার সঠিকভাবেই বলেছি যে বাংলাদেশ বাদী ধারা আমি বলেছি। সেই ধারার মধ্যে আমি এই যে যাদের নামগুলো উল্লেখ করলেন তাদের কথাও বলেছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই বাম কয়েকজনকে আমি কেন এই ধারাটার মধ্যে রেখেছি। এটার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে বাম ধারার মধ্যেও আবার কয়েক রকমের প্রকরণ আছে। কিন্তু একটা প্রকরণ হচ্ছে ক্লাসিক্যাল লেফট বা বাম ঘরানা, যাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে চিরাচরিত যে বাম ধারণাগুলো ছিল, যে তারা শ্রেণীবাদী কথাবার্তা বলে, তারা ধর্ম প্রসঙ্গে অনেক বেশি স্পর্শকাতর, ধর্মকে কোনোভাবেই তারা গ্রহণ করতে পারে না, এবং তারা অনেকটা নাস্তিকের দিকে যাওয়ার অন্তত চেষ্টা করে, যেতে পারে কিনা সেটা অন্য কথা। কিন্তু তারা মনে করে যে ধর্ম জিনিসটা কোনো প্রগতিশীল ব্যাপার নয়, এটা প্রতিক্রিয়াশীল। এই ধরনের একটা ক্লাসিক্যাল বা ধ্রুপদী বাম ঘরানা আছে, যেটা আমরা 50-60
ইভেন 70-80 দশকেও দেখেছি। তারপরে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বিশেষ করে ফরহাদ মাজহার এবং তার কিছু অনুসারীদের মাধ্যমে এদের মধ্যে আবার একটা নতুন ধারা তৈরি হয়েছে। তারা কিন্তু ধর্ম প্রশ্নটাকে নতুনভাবে মোকাবেলা করার চেষ্টা করেছেন। তারা ঠিক ক্লাসিক্যাল বামদের মতো করে বা মার্কসিস্টের মতো করে ধর্মকে এক কথায় আফিম বা ইত্যাদি বলে উড়িয়ে দিতে চান না। এবং এই ঘরানার মধ্যে আমি এই কয়েকজনকে রেখেছিলাম, মূলত ফরহাদ মাজহার এবং তারপরে তার অনুসারীদের মধ্যে থেকে এই পিনাকি আছে বা অন্য যাদের কথা উল্লেখ করেছি। এছাড়াও সলিমুল্লাহ খান আছেন, তার কথাও আমি হয়তো এই বলতে না উল্লেখ করলেও বিভিন্ন লেখার মাধ্যমে আমি উল্লেখ করেছি। এরা কিন্তু ধর্ম প্রশ্নকে তাদের মতো করে তাদের মার্ক্সবাদী অবস্থান থেকেই নতুনভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে। সুতরাং এই আনিসুজ্জামান, প্রফেসর আনিসুজ্জামান অথবা মুনতাসির মামুন, এদের সঙ্গে যদি আমি এদেরকে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু ঠিক হবে না। এরা যদিও এক অর্থে বাংলাদেশবাদী সবাই, কিন্তু দেখা যাবে যে এই আনিসুজ্জামান বা এরা আমাদের বাংলাদেশটাকে শেষ পর্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের ক্লায়েন্ট রাষ্ট্র বা আমরা বলবো যে অনুগত একটা রাষ্ট্রের মধ্যে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু ফরহাদ মাজহারদের ব্যাপারে কিন্তু বা আহমদ সফার ক্ষেত্রে বলা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু তারা বাম অবস্থান থেকে বা মার্কসিস্ট অবস্থান থেকে তাদের সমস্ত চিন্তা ভাবনাগুলোকে পরিচালনা করলেও তাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা আছে। তারা কিন্তু ঠিক বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভারতের আধিপত্যের মধ্যে চলে যাবে এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু খুব বেশি আমি বলবো স্বচ্ছন্দ বোধ করেন না। সুতরাং তাদেরকে একটু আলাদা করে দেখার আমি চেষ্টা করেছি। তার মধ্যে নুরুল কবিরের কথাও আমি উল্লেখ করেছি, পিনাকি ভট্টাচার্যকে উল্লেখ করেছি। তো এই হচ্ছে আমার মোটা দাগে বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তির যে বিভিন্ন ধারা উপধারাগুলো সেগুলো সম্পর্কে আমি আমার বইয়ের মুকাদ্দিমায় আলোচনা করেছি। আমার মূল উদ্দেশ্য ছিল যে ইসলাম কেন্দ্রিক ধারাগুলো কেন এই ইউরোকেন্দ্রিক ধারাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় খুব আধিপত্যের জায়গায় আসতে পারছে না। দেখা যাচ্ছে এই দুটো ধারা পরস্পর থেকে আলাদা থেকে যাচ্ছে এবং এখনো ওই ইউরোকেন্দ্রিক ধারাটাই মূলত প্রভাব বিস্তার করছে। তাই ইসলাম কেন্দ্রিক ধারাগুলো মাদ্রাসার জগতে অথবা ধর্মীয় কিছু পরিমণ্ডল আছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, এটা কিন্তু মেইন স্ট্রিমের মধ্যে আসতে পারছে না। এটার কথা বলতে গিয়ে আমি মৌলানা আব্দুর রহিমের কথা উল্লেখ করেছি, আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা উল্লেখ করেছি। যেমন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই এখন প্রচুর বিক্রি হয় এবং প্রচুর মানুষ তা পড়ে, কিন্তু তারপরেও সমাজে তাদের প্রভাব কিন্তু এখনো ওই আমাদের প্রত্যাশিত মাত্রায় পৌঁছায় নাই। এটাকে আমি একটা সমস্যা হিসাবে দেখানোর চেষ্টা করেছি, এটাকে সমস্যায়িত করার চেষ্টা করেছি, এটা কেন এবং এটা কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। তো এটাই ছিল আমার আলোচনা আপনার প্রশ্নের উত্তরে। জি, অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করার জন্য। আমরা কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। অনেকেই কমেন্ট করছেন আপনারা। সানজাকি উসমান বইয়ের লেখক প্রিন্স মোহাম্মদ সজল, আপনি অটোমান সাম্রাজ্যের ইতিহাস অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ। লেখকের পক্ষ থেকে লেখক বলবেন অনেককে আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন যে অনেককে দেখছি বারবার উত্তর দিচ্ছে, ব্যাপার কি? আমি বলবো যে অনেকে হয়তো লটারিতে যেন তার নামটা আসে এজন্য বারবার উত্তরটা দিচ্ছেন একই উত্তর। আসলে একই উত্তর বারবার দিলে আপনাদের নামটা বারবার আসবে না, সুতরাং আপনারা এই কাজটি করবেন না, আপনারা একবারে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তারপরে একজন নূর উদ্দিন তিনি প্রশ্ন করেছেন সানজাকি উসমান ইজ এ রিমার্কেবল বুক। তারপরে শেখ নজরুল তিনি বলেছেন যে আমার প্রিয় মরমি কবি ও দার্শনিক মনোয়ার শামসী সাখাওয়াত ভাইকে লাইভে আসায় ধন্যবাদ। তো মনোয়ার শামসী সাখাওয়াত ভাইকে তার কণ্ঠ শুনে এবং তাকে দেখে অনেকেই মানে আপ্লুত হয়েছেন যে অনেকদিন তার লেখা পড়ছেন কিন্তু তার কণ্ঠ শুনেননি। তো আমরাও খুবই আপ্লুত তাকে পেয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেকেই অনেক কমেন্ট করছেন, আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তার মাঝখানে আমরা এখন চলে যাব আমাদের যিনি অতিথি হিসেবে আছেন প্রিন্স মোহাম্মদ সজল ভাইয়ের কাছে তার পরবর্তী যে প্রশ্নের জন্য।
বইটির ব্যাপারে একটি অভিযোগ আছে। আপনার সানজাকি উসমান যে বইটির ব্যাপারে কেউ কেউ অভিযোগ করার চেষ্টা করেছেন যে এটাতে ওরিয়েন্টালিস্টদের যে সোর্স ব্যবহার করা হয়েছে রেফারেন্স হিসেবে। তো ওরিয়েন্টাল নেরেটিভ কি এক কিনা, ওরিয়েন্টাল সোর্স এবং ওরিয়েন্টাল নেরেটিভটা এক কিনা সেটা একটু যদি ক্লিয়ার করেন। আর হচ্ছে এক না হলে সেটার পার্থক্যটা আসলে কি, ওরিয়েন্টাল সোর্স এবং ওরিয়েন্টাল নেরেটিভ, সেটা একটু যদি পার্থক্য মানে আমাদের দর্শকদের জন্য স্পষ্ট করতেন। ভাই আনমিউট করলে ভালো হয়, মিউট করা আছে। ধন্যবাদ লুৎফর ভাই। আমাদের পাঠকদের মধ্যে আসলে এই ধরনের বিভ্রান্তিটা অস্বাভাবিক কিছু না, কারণ যেহেতু এগুলো পিওর একাডেমিক ব্যাপার, এখানে সাধারণ পাঠকদের মধ্যে বিভ্রান্তি হওয়া বা বিভ্রান্তি ছড়ানো, আমি বলবো যে এটা অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোঝার ভুল থেকেও হয়। তো এখন দেখেন, আমি যখন শুরু করেছি তখন কিন্তু আমি ইসলামিস্ট ছিলাম। তো যখন শুরু করেছি, তো আমার যদি সেল করার মতো কিছু থাকতো আমি হয়তো অন্য অনেক কিছু নিয়ে লিখতে পারতাম। তো ইসলামকে কোনোভাবে ভিলিফাই করা বা খারাপ একটা অবস্থায় নিয়ে আসা, খারাপ ভাবে দেখানো, সে নিয়ত যদি থাকতো তাহলে আমি বাম ঘরানার দিক থেকে লিখতে পারতাম, আমার সেই অ্যাক্সেস এখনো আছে রাইট নাও। তো এরকম চিন্তা ভাবনা করি নাই দেখে কিন্তু এইদিকে আসা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বামপন্থী হওয়াটা ইসলামপন্থী হওয়ার চাইতে অনেক বেশি সহজ, সেদিকেও যাওয়া হলো। তো এরকম একজন মানুষ কেন ইসলামকে ওরিয়েন্টালিস্টদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে বা দেখাতে চাবে বা তাদের ন্যারেটিভ গ্রহণ করবে, এটা একটু পাঠককে ভাবার অনুরোধ করব, একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে অভিযোগের যে ব্যাপারটা, অভিযোগের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওরিয়েন্টালিস্টদের সোর্স ব্যবহার করা। হ্যাঁ, তো এইটা যারা বলেছেন তারা আমার ধারণা যে ওরিয়েন্টালিজম কি তা কখনো ঠিকভাবে পড়েন। এটা হচ্ছে তাদের বোঝার সমস্যা, আর কারো কারো নিয়তের সমস্যা, সবার না, কারো কারো। একটা হচ্ছে ওরিয়েন্টালিজম কি, ওরিয়েন্টালিজম হচ্ছে একটা, আমি বলবো অন্টোলজি বা এপিস্টেমোলজি দুইটাই বলা যায়। তো এপিস্টেমোলজির দিক থেকে যদি বলি বা জ্ঞান কাণ্ডের দিক থেকে যদি আমি বলি, পশ্চিমের চোখ দিয়ে কে যে পূর্বকে দেখা, এবং শুধু মুসলিম না, আপনি আফ্রিকার যে প্রকৃতিবাদী যে ধর্মগুলো আছে বা জনগোষ্ঠীগুলো আছে তাদেরকেও আপনি পশ্চিমা দিক থেকে যদি দেখেন, ওইটা একটা ওরিয়েন্টালিস্ট ভিউ, মানে তারা ওইটাকে কিন্তু ফিক্স ধরে নিয়ে পৃথিবীর এইটাকে মনে করতেছে পূর্ব, ওইটা কেন্দ্র, আর এটা হচ্ছে ওরিয়েন্ট। এই যে অন্য করে দেখা যে তারা আমার মতো না, তারা অপর বানানো, অপর বানিয়ে তারপর তাদের দিক থেকে নিজেদের যে সভ্যতা সংস্কৃতি আছে, চর্চা আছে, জ্ঞান আছে, সবকিছুকে শ্রেষ্ঠ হিসেবে বিচার বিবেচনা করে তাদেরকে হীন গণ্য করে তারপর যে লেখা, এই যে লেখার স্টাইলটা, এইটাকে হচ্ছে গিয়ে মানে ট্রেডমার্ক ওরিয়েন্টালিজম। কিন্তু ওরিয়েন্টালিজম ইজ মাচ বিগার দেন দ্যাট। আপনি শুধু খারাপ করে দেখাচ্ছেন সেটা যে ওরিয়েন্টালিজম ব্যাপারটা তা না, ভালো করেও দেখাচ্ছেন কিন্তু পশ্চিমের চোখ দিয়ে দেখাচ্ছেন, হ্যাঁ সেটাও এক প্রকার ওরিয়েন্টালিজম। তো আমাদের আপত্তির জায়গা মুক্ত যেটা, সেটা হচ্ছে কি যে আমরা ওই যে হীন করে দেখানোর যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটা আমাদের বর্ণনার ভিতর চলে আসলো কিনা, এটা আমরা ফিল্টারিং করতে পারলাম কিনা। তো আমার ব্যাপারে এই অভিযোগটা করার সুযোগ পাওয়ার কারণ হচ্ছে আমি মূলত পশ্চিমা যে সোর্স গুলো, এই সোর্স গুলো, একাডেমিক সোর্স গুলো বেশি গ্রহণ করেছি আমার লেখার বর্ণনায়। এর কারণ হচ্ছে আমি পড়েছি ইংরেজিতে, ইংরেজিতে পড়ার কারণে আমি মূলত প্রায় সব সোর্সই ইংরেজি থেকে নিয়েছি। এখন উসমানী খিলাফা বা অটোমান সালতানাত নিয়ে যারা লিখেছেন পশ্চিমা লেখকদের মধ্যে, এদের মধ্যে দুইটা স্কুল অফ থট আছে। একটা হচ্ছে পোস্ট 80s স্কুল অফ থট, 80 সালের পরে যারা লিখেছেন, 80 সালের আগে প্রি 80s স্কুল অফ থট। এবং 80 সালের আগের যে স্কুল অফ থটটা, এখানে মূলত চিন্তাধারক হচ্ছে বার্নার্ড লুইসের প্রিকার্সর যারা ছিলেন তারা, এবং পরবর্তীতে বার্নার্ড লুইস এবং তার শিষ্য। হ্যাঁ, তো বার্নার্ড লুইস কিন্তু এখন পর্যন্ত উসমানী খিলাফা নিয়ে মানে পশ্চিমা স্কলারদের মধ্যে সবচেয়ে বেশি লিখেছেন। তিনি হচ্ছেন একেবারে মানে জাত ওরিয়েন্টালিস্ট যাকে বলে।
তিনি এই পুরো ব্যাপারটাকে, ইসলাম ব্যাপারটাকে একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করে তিনি পৃথিবীর মঞ্চে উপস্থাপিত করার নিয়ত নিয়ে তিনি লিখেছেন, এবং তার প্রত্যেকটা লেখা এই ব্যাপারে মোটিভেটেড। তো বার্নার্ড লুইস স্কুল অফ থটের যারা আছে, অটোমান সালতানাত রিলেটেড স্কলাররা, আমি চেষ্টা করেছি তাদেরকে এড়িয়ে যেতে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব জায়গায় আপনি তাদেরকে এড়িয়ে যেতে পারবেন না, কারণ তারা যে পরিমাণ কাজ করে রেখে গেছে ওই পরিমাণ কাজ এখনো অন্যরা করতে পারে না। আমরা যদি উসমানী যে উসমানী তুর্কি যে ভাষাটা আছে, ওই ভাষাটার কথা যদি বাদ দেই, তাহলে অন্যান্য ভাষায় এখন পর্যন্ত তাদের কাজের মান এবং গভীরতা সমতুল্য কাজ ওই পরিমাণ হয় নাই। শুধুমাত্র 2 জনের কথা আমি ব্যতিক্রম হিসেবে বলতে পারবো। একজন হচ্ছে ওস্তাদ হালিল ইনালচিক, ওনাকে বলা হয় তুরস্কে হিস্টোরিয়ান অফ দ্য হিস্টোরিয়ানস, এবং দ্বিতীয় হচ্ছে আইবার ওরতাইলি, তো ওনাকে ইলবার ওরতাইলিও বলা হয়। এই 2 জন ব্যক্তি মাশাআল্লাহ কাজের দিক থেকে তাদের সমকক্ষ, বিশেষ করে হালিল ইনালচিক ওনাদেরকে ছাড়িয়ে গেছেন। তো আমি আমার মেথোডোলজি অর্থাৎ পদ্ধতি, আমার বর্ণনা এবং তথ্য সংগ্রহের যে পদ্ধতিটা কিন্তু নিয়েছি হালিল ইনালচিকের কাছ থেকে। হালিল কি বলছেন? হালিল বলছেন যে পশ্চিমারা এটাকে দেখেছে, অটোমানদেরকে দেখেছে অপর হিসেবে, এবং এই কারণে তাদেরকে কিভাবে হীন করা যায় সেই মেথড নিয়ে তারা এগিয়েছে। পক্ষান্তরে তুর্কি বা মুসলিম যে সোর্স গুলো আছে, এই সোর্স গুলো মানে এদেরকে যথাসম্ভব গ্লোরিফাই করতে চেয়েছে। গ্লোরিফাই করতে গিয়ে তাদের উপরে ইনসাফ করতে পারে নাই, অর্থাৎ সত্যের সাথে ইনসাফ করতে পারে নাই। তো 2 দিক থেকে 2টা বায়াসে আক্রান্ত হয়ে তারা কাজ করেছে। তো হালিল ইনালচিক চেষ্টা করেছেন যে এই যে বায়াসনেসকে যথাসম্ভব মিটিগেট করে, সীমিত করে তিনি তার কাজটাকে নিরপেক্ষতার জায়গা থেকে এগিয়ে নেওয়া, এই কাজটা উনি করেছেন। তো এই জায়গাটায় আমিও ওনার অনুসারী থাকতে চেয়েছি। কতটুকু পেরেছি এটা আল্লাহ পাক ভালো জানেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আর ওরিয়েন্টালিস্ট সোর্স আর ন্যারেটিভ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে আমার বক্তব্যের জন্য রেফারেন্স নেওয়া, সোর্সিং করা, সাইটেশন দেওয়া, এইটা একটা ব্যাপার। যে হ্যাঁ, আমি বলছি কি বলা যায়, পানিপথের যুদ্ধ 1761 সালের 14 জানুয়ারি হয়েছে সাপোজ, আমি বলছি। এখন এইটা তো আমি পশ্চিমা একজন স্কলার বই থেকে নিতেই পারি, এটা নিতে তো কোনো অসুবিধা নেই, এটা তো জাস্ট একটা ইনফরমেশন। কিন্তু আমি যদি একটা পশ্চিমা স্কলার রেফারেন্স দিয়ে বলি পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালী সৈন্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতের হিন্দুদেরকে ম্যাসাকার করেছে, এই ধরনের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু এই কথাটা মানে সত্যের অপলাপ হয়ে যায়। তবে আমার পয়েন্টটা হচ্ছে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি, আমি কোন সোর্স থেকে বলছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা না। কারণ আমি কথা যেটা বলছি সেটা কিন্তু পাঠকের কাছে পৌঁছাচ্ছে। আমি কথা সত্য বললাম নাকি মিথ্যা বললাম, আমি যেহেতু যদি সত্য বলি তাহলে আমার ওরিয়েন্টালিস্ট ন্যারেটিভের কাছে কিন্তু আমি যেতে পারছি না, আমি কিন্তু আমার ট্র্যাকেই থাকতেছি। কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি এবং সেটাকে ওরিয়েন্টালিস্ট সোর্স থেকে জাস্টিফাই করি, তাহলে তো আমি আসলে ওই ক্রিশ্চিয়ানদের সাথে বা ওরিয়েন্টালিস্টদের সাথে আমার তো তফাৎ থাকতেছে না। পাশাপাশি এটা আমাদের বুঝতে হবে যে পোস্ট এইটিস যে স্কলারশিপ আছে অটোমান সালতানাতের উপরে, এখানে কিন্তু অনেক অনেক পশ্চিমা স্কলার অনেক সুন্দর নির্মোহ নিরপেক্ষ থেকে কাজ করার চেষ্টা করেছেন। অনেকে হয়তো নিজের সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে লিখেছেন, কিন্তু তারা কিন্তু নিজের অবজেক্টিভিটি বা নিরপেক্ষতা যেটা সেটা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং তাদের কাজের মধ্যে আপনি যদি অনুসন্ধানী চোখ দিয়ে, বিশ্লেষণী চোখ দিয়ে দেখতে চান, খুব বেশি আপনি প্রবলেম খুঁজে পাবেন না। হয়তো সে আমার মতো মুসলিম না, তাই সে আমার মতো দরদ নিয়ে লিখবে না, কিন্তু সে সত্যের সাথে যেটাকে বলে না ইনসাফি সেটা করার চেষ্টা করে দেয়। তো এই ধরনের রাইটার যারা আছেন অ্যাজ লাইক ক্যারোলিন ফিঙ্কেল, তারপর আমি বলবো মেসুদ ওয়ার, এবং এই ধরনের অন্যান্য স্কলার যারা আছেন, তারা কিন্তু যথাসম্ভব সত্যের প্রতি অনেস্ট থেকেই কাজ করেছেন। এবং আমার বইতে বলতে আমি তাদের সোর্স থেকে বেশি দেওয়ার চেষ্টা করছি, পোস্ট এইটিস যে স্কলারশিপ। এছাড়া ড্যানিয়েল গুফম্যান দেখবেন, ডোনাল্ড কোয়ার্টার দেখবেন, এরা কিন্তু কন্টিনিউ উস্তাদ হালিল ইনালচিকের সাথে কাজ করে গেছেন। তো ওনার যদি এদের নিয়ে প্রবলেম থাকতো বা এদের মতের মধ্যে সন্দেহ থাকতো, আমার মনে হয় না যে উনি ওদের সাথে কাজ করতেন। এবং হালিল ইনালচিক কিন্তু অটোমান হিস্ট্রির আলটিমেট রেফারেন্স পয়েন্ট গত 100 বছরে। তো তার মেথোডোলজি নিয়ে যদি কারো সন্দেহ থাকে, আমি বলবো যে আপনি তাহলে তাকে নিয়ে পড়েন, আপনার এখন তাকে নিয়ে পড়া হয়নি, দ্যাটস ইট। আর অনেকে আছে যে
অন্য কেউ কিছু লিখলে এটা নিতে পারে না। তারা চিন্তা করেন যে তাদের চিন্তার লোকেরই সব লিখতে হবে, সব জায়গায় কথা বলতে হবে, আর কেউ বলতে পারবে না। তো এই ধরনের চিন্তা বিভিন্ন ঘরানার লোকের মধ্যেই আছে। সেইটা তাদের নিজের সমস্যা, এটাকে মানে বিবেচনা করা বা গুরুত্ব দেওয়ার কিছু নাই বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য, যে ওরিয়েন্টাল যে সোর্স আছে এবং ন্যারেটিভ আছে তার পার্থক্য বলে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি দেখি, অনেকেই কমেন্ট করছেন যে আফরোজা খাতুন স্মৃতি লিখেছেন তিনি দিনাজপুর থেকে দেখছেন। তারপর নুরুদ্দিন লিখছেন যে আমি সুনামগঞ্জ থেকে তিনি দেখছেন। আহ একজন বলছেন যে আফরোজা খাতুন স্মৃতি বলছেন, স্যার আপনার বক্তব্যগুলো অনেক যুগোপযোগী, অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা কমেন্ট করছেন। কেউ সিলেট থেকে দেখেছেন, সৈয়দ শাহিন। আর অনেকেই আমাদের যে কুইজ গুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আমাদের আজকের যে সেশনের তৃতীয় যে কুইজটা আছে সেই কুইজটা বলতে যাচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, রাজা গণেশ বাংলা দখল করলে কোন সুফি বাংলার মস্তক রক্ষায় এগিয়ে আসেন? রাজা গণেশ বাংলা দখল করলে কোন সুফি বাংলার মসনদ রক্ষায় এগিয়ে আসেন? আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নটি। আপনারা সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দেন। আপনাদের মাঝখান থেকে আমরা লটারির মাধ্যমে 3 জনকে বিজয়ী করব এবং আপনাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যে 2 জন আছেন তাদের ফটোগ্রাফ সহ বই। তো আমি আজকের প্রশ্নের জন্য চলে যাচ্ছি আজকের মুখ্য আলোচক মনোয়ার শামসী সাখাওয়াত ভাইয়ের কাছে। তার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, আপনি তো আসলে লেখালেখি করছেন, তো আপনার সামনে কোন বইটা আসতে পারে? মানে কোনো বই বই আসার মতো আছে কিনা, বা বইমেলা কেন্দ্রিক আমাদের একটা চিন্তা থাকে, যদিও এবার বইমেলা ওভাবে হচ্ছে না, তারপরে এই কেন্দ্রিক আপনার কোনো বই আসছে কিনা? আমার পরিকল্পনাটা দুভাবে আছে ভবিষ্যৎ বই সম্পর্কে। একটা হচ্ছে যে আল্লামা ইকবাল নিয়ে আমি দীর্ঘদিন ধরে লিখছি, যেটা নিয়ে একটু আগেও আমি বলেছি। তো সেটার উপরে আলাদাভাবে একটা বই করার ইচ্ছা আছে। আর আরেকটা হতে পারে যে আরো অন্যান্য বিষয় আমি লিখেছি, যেমন আমি মৌলানা মওদুদী এবং আল্লামা নদভীর উপরে একটা তুলনামূলক আলোচনা আমি বেশ লম্বা আকারে করেছিলাম। ওইটাকেও সঙ্গে করে, প্লাস এই ইকবালের লেখাটা এবং আরো অন্যান্য বাংলাদেশের বর্তমান বুদ্ধিজীবীদের মধ্যে যারা খুব প্রভাবশালী তাদের সম্পর্কে আমি কিছু মূল্যায়নমূলক লেখা লিখেছিলাম, যেমন আনিসুজ্জামান, আহমদ সফা, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, এদের উপরে লিখেছি, এদের বিভিন্ন বই এবং এদের চিন্তার ক্রিটিক করে আমি কিছু লেখা লিখেছি। এই সবগুলো মিলিয়ে একটা প্রবন্ধ সংকলনও করার আমার পরিকল্পনা আছে। এখন কোনটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে, আগে দাঁড়াবে কোনটা আর কোনটা পরে, সেটা এখনো ঠিক বলা যাচ্ছে না। তবে এইভাবেই আমার পরিকল্পনাগুলো এগোচ্ছে। জি, আমরা প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমরা হয়তো আর কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে নিব। এর আগে মনোয়ার শামসী সাখাওয়াত ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে ইসলামের পুনর্জাগরণের জন্য আলেমদের ভূমিকা আসলে কেমন হওয়া উচিত, বা কেমন ভূমিকা পালন করা উচিত আলেমদের, এবং বিশেষ করে ইসলামের যে বুদ্ধিবৃত্তিক যে পুনর্জাগরণের কথা আমরা বলি বা আপনি বলে আসছেন অনেকদিন যাবত, সেখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কেমন হইতে পারে? 2টা প্রশ্ন। আচ্ছা, এখানে দুটো প্রশ্নের মধ্যে প্রথম যেটা, আসলে আলেম, সম্মানিত আলেম যারা আছেন তাদেরকে কোনো কোনো বিষয়ে কি হওয়া উচিত বা কি করা উচিত এটা ঠিক আমার জন্য বলা সঙ্গত হবে না। আমি হয়তো প্রত্যাশা করতে পারি তাদের কাছে যে তারা কি করলে আমি খুশি হব বা আমার ভালো লাগবে বা আমার আমার প্রত্যাশা কি, সেটা আমি বলতে পারি। কিন্তু তাদেরকে কোনো রকমের রিকমেন্ডেশন করা বা তাদের কাছে কোনো কিছু দাবি করা ঠিক আমার জন্য সঙ্গত হবে না বলে আমি মনে করি। তবে হ্যাঁ, তাদের কাছে আমার প্রত্যাশা, তারা আমাদের এই বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি সম্প্রদায়। কারণ তারা ওয়াহি যে জ্ঞান এবং ওয়াহির যে নৈতিকতা, তার রক্ষণাবেক্ষণ এবং তার প্রচার প্রচারণা প্রসার, এর দায়িত্ব তারা গ্রহণ করেছেন। এর চাইতে গুরুত্বপূর্ণ এবং এর চাইতে মহত্তর
আর কি হতে পারে। কারণ আমরা জানি যে জ্ঞানের বিভিন্ন সূত্র বা উৎস আছে, তার মধ্যে সর্বোচ্চ উৎস হচ্ছে ওয়াহি বা সজ্ঞা, যে যে দৈব এবং যে ডিভাইন নলেজ সেইটা, এবং সেই নলেজকে তারা চর্চা করেন, অনুশীলন করেন, ধারণ করেন, এবং এটা হচ্ছে গিয়ে চিরকালীন একটা বিষয়। এটার তো কোনো পরিবর্তন হয় না। হয়তো এর বোঝাপড়ায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাষ্য তৈরি হতে পারে, কিন্তু এটাই হচ্ছে গিয়ে সর্বকালীন এবং চিরকালীন সত্য। সুতরাং সেইটা যারা চর্চা করেন এবং আসমানি কিতাব যারা চর্চা করেন, অনুশীলন করেন, তারা তো সমাজের, আমি বলবো যে মাথা, তারা সবচাইতে মুকুট আমাদের। সুতরাং তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, শুধু আমার না, আমি মনে করি জনগণেরও বিশাল প্রত্যাশা। তারা আমাদেরকে পথ দেখাবেন, তারা আমাদেরকে নৈতিকতায় উদ্বুদ্ধ করবেন, আমাদেরকে সংগঠিত করবেন, আমাদেরকে অনুপ্রেরিত করবেন। এখন আমরা খুশি হব যদি তাদের মধ্যে আমরা অনেক বেশি ঐক্য দেখতে পাই, এবং তাদের মধ্যে যদি আমরা একটা শক্তিমান সামাজিক শক্তি হিসেবে তাদেরকে আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা তাদের সঙ্গেই কাজ করব। কারণ তারা আমাদেরকে ওই সেই ঐশী জ্ঞানের, তারাই আমাদের কে দিচ্ছেন, তারা সূত্র, তারা উৎস, তারা ওগুলোর রক্ষণাবেক্ষণ করছেন এবং ওগুলোর সত্য মিথ্যা যাচাই করছেন। সুতরাং তাদের কাছে আমাদের বিশাল প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশা সম্পর্কে বললেন আলেমদের কাছ থেকে। আরেকটি প্রশ্ন ছিল যে আসলে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে আসলে আমরা মানে আমাদের মুসলিম বুদ্ধিভিত্তিক কাজগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটুকু সহায়ক হইতে পারে, এই প্রশ্নটা ছিল আপনার কাছে। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, ফেসবুক। ফেসবুক তো আমরা যাই বলি না কেন, এই মুহূর্তে আমাদের বাংলাদেশ তো বটেই, এবং অন্যান্য অনেক দেশেই যেখানে গণমাধ্যমে বিভিন্ন রকমের চিন্তা এবং মতামত প্রকাশের সুযোগ সুবিধা খুব বেশি অবারিত নয়, সেই রকম জায়গাগুলোতে আমি তো মনে করি যে ফেসবুক এবং অন্যান্য অনলাইন মিডিয়া ক্রমাগত মেইন স্ট্রিম মিডিয়ার একটা বিকল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং বাংলাদেশেও আমরা যে একটু সামান্য কিছু লিখতে পারছি এবং মানুষের কাছে আমাদের কথাগুলো বলতে পারছি, এটা তো এই অনলাইন মিডিয়া আছে বলে, এবং তার ভেতরে ফেসবুক হচ্ছে একটা খুব বড় অংশীদার আমি মনে করি। হ্যাঁ, এটার অনেক মিস ইউজ এবং অ্যাবিউজ হয়, সেটা সব প্রযুক্তিরই হয়। হ্যাঁ, সুতরাং সেই অ্যাবিউজ বা মিস ইউজ দিয়ে এটাকে যাচাই না করে আমরা এর কন্ট্রিবিউশন বা এর পজিটিভ কন্ট্রিবিউশন গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশ মতো যে দেশগুলো আছে যেখানে মতামত প্রকাশ করা বেশ একটা কঠিনই বলা যায়, সেই জায়গায় এই সমস্ত মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আপনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখেন যে এই যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে ব্যাপারগুলো ঘটলো, সেখানেও আপনি দেখেন ভালো হোক মন্দ হোক যাই হোক, এই অনলাইন মিডিয়াগুলো কিন্তু বিরাট ভূমিকা পালন করছে, এবং প্রেসিডেন্টের অনলাইন অ্যাকাউন্টগুলোকে কিছু কিছু বিখ্যাত সংস্থা সেগুলো বন্ধ করে দিয়েছে। তো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক, এটা দিয়ে এটাই বোঝা যায় যে অনলাইন মিডিয়ার পাওয়ার এখন অত্যন্ত বেশি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমরা যদি পজিটিভলি ব্যবহার করতে পারি, আমি মনে করি সামাজিক পরিবর্তনে সেটা কাজে আসবে, এবং সেটা আমাদের করা উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। সজল ভাইয়ের কাছে যাব আবার। তো ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি তো ফেসবুকে বিশেষত ইতিহাস নিয়ে লেখালেখি করছেন, তো ইতিহাস নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? ইতিমধ্যে বলেছেন যে একটা বইয়ের কথা, তো আরো ফার্দার কোনো প্ল্যান আছে কিনা আমাদের সাথে শেয়ার করার মতো? আর আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে ইসলামের ইতিহাস অলিম্পিয়াড নিয়ে কাজ করছেন, তো এই প্রতিযোগিতা সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের জানাতেন, হয়তো একটা ইউনিক একটা আইডিয়া এবং একটা প্রতিযোগিতার আয়োজন করছেন আপনারা,
বিশেষ করে আমরা জানি যে সিরাত কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে, প্রচুর সিরাত বিতরণ হচ্ছে, মানুষজন পড়াশোনা করছে, বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে। তো ইসলামের ইতিহাস নিয়ে এরকম একটা বিপ্লবের চিন্তা থেকে কি আপনাদের অলিম্পিয়াড কিনা, যদি আপনি একটু বলতেন আপনাদের অলিম্পিয়াড নিয়ে এবং আপনার ভবিষ্যৎ লেখালেখি নিয়ে ইসলামের ইতিহাস সম্পর্কে। আচ্ছা, প্রথমে আমি বলতে চাচ্ছি যে ইসলামের ইতিহাস অলিম্পিয়াড নিয়ে আমাদের যে পরিকল্পনাটা সেটা নিয়ে আমি একটু কথা বলবো। প্লিজ আমাকে 30 সেকেন্ড সময় দিতে হবে। জি, ধন্যবাদ। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশব্যাপী একটা অনলাইন রেজিস্ট্রেশন করে পরবর্তীতে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াডের প্রথম ধাপটা সম্পূর্ণ করতে যাচ্ছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে তরুণ ও যুব সমাজ, বিশেষভাবে ছাত্র সমাজ, তাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের মধ্যে একটা পরিচয় সচেতনতা তৈরি করা। কারণ আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আত্মপরিচয় সম্পর্কে যে আমাদের অজ্ঞতা, সেই অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ। এটাকে আমরা মোকাবেলা করতে আসলে সামষ্টিকভাবে কতটুকু সফল, এটা বেশ প্রশ্নের জন্ম দেয়। গত 20 থেকে 30 বছর বা 50 বছরের ফ্রেমে যদি আমরা চিন্তা করি, আমরা দেখব আমাদের বাংলাদেশি জাতিকে ক্রমেই কিন্তু নিজের মুসলিম পরিচয় থেকে কিভাবে দূরে সরিয়ে নেওয়া যায় সেটার জন্য নানা রকম কর্মযজ্ঞ হয়েছে। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে এই কর্মযজ্ঞ চলেছে। কখনো বাঙালি পরিচয়কে ইসলামের প্রতিদ্বন্দ্বী একটা পরিচয় হিসেবে দাঁড় করানো, বা বাঙালি পরিচয় যে ক্যালকাশিয়ান কলকাতা কেন্দ্রিক বয়ান সেটাকেই প্রধান বয়ান বা ডমিনেন্ট ডিসকোর্স হিসেবে তৈরি করা, অথবা এর বাইরে দেখা যাচ্ছে যে বাংলাদেশি পরিচয়কে একটি সম্পূর্ণ ধর্ম বিবর্জিত পরিচয় হিসেবে তৈরি করা, অথবা আমাদেরকে এখন বৈশ্বিক যে ভোগবাদ আছে সেই ভোগবাদের ক্রেতা বা গ্রাহককে পরিণত করা এবং ইসলামকে এখানে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক একটা মানে সাবকালচার হিসেবে দেখানোর যে একটা প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টার বিপরীতে কিন্তু আমাদের ওই রকম সামগ্রিক কোনো অ্যাপ্রোচ এখন পর্যন্ত চোখে পড়েনি। আর ওয়াজ মাহফিল যেটা, এটা কিন্তু মানে ছাত্র সমাজের একটা বিশাল অংশের কাছে পৌঁছায় না, বা আমাদের ট্রেডিশনাল যে দাওয়াতগুলো, এই দাওয়াতগুলো কিন্তু পৌঁছায় না। আমি এই জগতে থাকার কারণে আমি সবচাইতে মানে নিজের জায়গা থেকে অনুভব করি, আমার 22 বছর 23 বছর বয়স পর্যন্ত আই ওয়াজ নট কনসার্নড অ্যাবাউট দ্যাট, আমার কোনো মানে চিন্তাই ছিল না আসলে। এবং এটা বেশিরভাগ ছাত্রদের ক্ষেত্রে এটা হচ্ছে। এবং আমরা যারা ইসলাম নিয়ে চিন্তা করি, আমরা আসলে কিন্তু খুব সীমাবদ্ধ সীমিত সংখ্যক কিছু মানুষ চিন্তা করি। ইসলামকে নিজের জীবনের অংশ হিসেবে ধারণ করা একটা জিনিস, চিন্তা করার একটা জিনিস। তো এই যে ব্যাপারটা, এই চিন্তা করার মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি না। তো এই মানুষ সংখ্যাটা তো বাড়াতে হবে, আর এটা বাড়ানোর জন্য আসলে প্রয়োজন হচ্ছে পড়াশোনা। তো ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য যে বিভিন্ন মোটিভেশনাল ইনিশিয়েটিভ গুলো, এগুলো আমরা দেখবো যে একাডেমিক পর্যায়ে থেকে তো তেমন হয় না, আর অন্যান্য বিভিন্ন দিক থেকে যেগুলো হয় সেগুলো মূলত ফিজিক্স, কেমিস্ট্রি বা এই যে সায়েন্স রিলেটেড যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে বেশি হচ্ছে, বা সায়েন্স রিলেটেড পিওর সায়েন্সের যে সাবজেক্ট গুলো ওগুলো নিয়ে হচ্ছে। ইভেন আইটি, নিউট্রিশনের মতো ব্যাপারে কিন্তু এখন দেশে অলিম্পিয়াড হচ্ছে, বাট ইসলামিক হিস্ট্রি নিয়ে কিছু হচ্ছে না, এবং এতে আগ্রহী লোকের সংখ্যাও আসলে কম যে আমরা এগিয়ে আসি, এরকম কিছু একটা করবো যেটা নিয়ে জাতি আত্মপরিচয় কেন্দ্রিক হয় বা সচেতন হয়। তো ইসলামের ইতিহাস সংস্কৃতি অলিম্পিয়াডের প্রধান কাজ হচ্ছে এই জাতির যে ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজকে আত্মপরিচয়ের বলিয়ান করা এবং আত্মবিশ্বাসী করে তোলা। অনেকে তো জানেই না যে আমাদের কি ছিল, অনেকে বলতে কি আমরা মেজরিটির কথা যদি বলি, ব্রুট মেজরিটি জানে না আমাদের ইতিহাস কি, আমাদের পরিচয় আসলে কি। এই কারণে দেখা যায় যে কোনো ব্যাপারে কিছু একটা হলে যখন ইসলাম এবং পাশ্চাত্য মুখোমুখি দাঁড়িয়ে যায়, তখন কিন্তু আমরা চিন্তা করি কি, যে আমরা চিন্তা করি কিভাবে অ্যাপোলজেটিক হওয়া যায়, কিভাবে ওদেরকে প্লিজ করা যায়, পিএস করা যায়, সেই চিন্তা করি আমরা। এটার কারণ হচ্ছে আমরা আত্মপরিচয় সম্পর্কে সচেতন না,
আমরা একটা দীনতা হতাশায় ভুগি যে আমার তো কিছু নাই, আমি তো মুসলমান, আমি মাইর খাওয়া মুসলমান, ঠিক আছে? তো অথচ 500 বছর আগে যে সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট ছিল, বা 400 350 বছর আগে টোটালি ডিফারেন্ট একটা সিনারিও ছিল, এটা নিয়ে কিন্তু আমাদের ধারণা নেই। আর সর্বোপরি বাংলাদেশি যে পরিচয়টা বা বাঙালি পরিচয়টা, এই দুইটারই কিন্তু মানে মূল ইসলাম থেকে বিচ্ছিন্ন না, এটা কিন্তু ইসলাম সংশ্লিষ্ট। মনোয়ার শামসী সাখাওয়াত ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা একটু আগে বলেছেন, যে ইকবাল বাংলাদেশ যে এখন একটা রাজনৈতিক সীমানার মধ্যে এসে দাঁড়িয়ে আছে এবং একটা পলিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এই ধারণাটা কিন্তু ইকবাল থেকে নেওয়া এবং তারপরে ধীরে ধীরে সেপারেট রাষ্ট্রের দিকে যাওয়া। তো ইকবাল কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন করার কিছু নাই, কিন্তু করে ফেলা হয়েছে। তো এই ব্যাপারটায় দেখা যাচ্ছে যে মানুষের কাছে সচেতন ভাবে উপস্থাপন করার যে একটা প্রয়াস, এই প্রয়াস হিসেবেই মূলত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াডে গিয়ে এসেছে, যে আমাদের ইতিহাস সচেতন হতে হবে, আত্মপরিচয় সচেতন হতে হবে। এটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াডের ব্যাপার। আমি মনে হয় সময় সংকটে ফেলে দিচ্ছি আপনাকে। অসুবিধা নেই, আপনি তাহলে এই যে দ্বিতীয় প্রশ্নটা ছিল আপনার সামনে কোন বইটা আসছে বা কোন লেখালেখিটা আপনি করছেন, যেটা আচ্ছা সামনে কোন বইটা আসছে এটা নিয়ে আমি বলবো যে এখনো সিদ্ধান্ত নেইনি সামনে কোন বইটা আসবে। গুলবাহার নামে একটা উপন্যাস নিয়ে কাজ করছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আমার শেখার অনেক কিছু আছে, আমি এখনো ওই ম্যাচিউরিটিতে যাই নাই যে গুলবাহার উপন্যাসটা আমি এখনই লিখতে পারবো। তো আমি আরো শেখার চেষ্টা করছি। তেমনি ইতিহাস নিয়েও আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে শামসি ভাই, ফাহমিদ ভাই, এই ধরনের লোকদের দেখলে পরে আমার ভয় লাগে যে আমি আসলে জীবনে কি পড়াশোনা কিছু শুরু করতে পারলাম কিনা। হ্যাঁ, তো তখন আমি চিন্তা করি যে না, এখন লেখার সময় হয়নি, আমাকে আরো পড়তে হবে। তো এই কারণে আমি আসলে লেখালেখিতে একটু ব্যাক স্টেপ নিয়েছি এবং আমি আরো পড়ার চেষ্টা করছি। সামনে আমার চিন্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার বৈশ্বিক ইতিহাস, ইসলামী সভ্যতার বৈশ্বিক ইতিহাস নিয়ে লেখা এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ওই সময়টা ইসলাম কিভাবে ফাইট করেছে সেটা নিয়ে কাজ করা, এটা হচ্ছে একটা ব্যাপার। আর ওসমানী খিলাফতের ইতিহাস এবং তৎকালীন যে বিশ্বের ইতিহাস, এর মাধ্যমে কিভাবে আধুনিকতাটা শেপড হয়েছে বা আকার নিয়েছে, এই ব্যাপারটা নিয়ে আমার ধারাবাহিক লেখার ইচ্ছা আছে। সানজাকের যে পরবর্তী সিকুয়েল, এই সিকুয়েলগুলোতে এই ব্যাপারগুলো থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ নিয়ে আমি এক্সক্লুসিভলি কাজ করব ইনশাআল্লাহ এই সানজাক এপিসোডটা। জি, অসংখ্য ধন্যবাদ সজল ভাইকে। আমরা একবার শেষ দিকে আসছি, আর দুইজন বক্তার কাছ থেকে আমরা হয়তো দুইটা প্রশ্ন নিব। আমরা চলে যাচ্ছি মনোয়ার শামসী সাখাওয়াত ভাইয়ের কাছে। শেষ দিকে চলে আসছি যেহেতু, প্রশ্ন দুইটা সংক্ষেপে যদি বলি, যে মনোয়ার শামসী সাখাওয়াত ভাই তো আমাদের কাছে একজন চিন্তাবিদ, বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। আবার আরেকটি জিনিস হচ্ছে, আপনি ইতিমধ্যে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তো সেই কাব্যগ্রন্থের বিষয়বস্তু কি, এবং আপনার এই কাব্যগ্রন্থটা সম্পর্কে জানতে চাচ্ছি। আর সর্বশেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের কয়েকজন মুসলিম চিন্তক বা বুদ্ধিজীবীর রেফারেন্স যদি আপনার কাছ থেকে আমরা পাই, যারা স্বাভাবিকভাবেই ইসলামের যে চিন্তাগুলো নিয়ে জানতে চাচ্ছি, যেমন মঈনুদ্দিন আহমদ খান সাহেব বা ফাহমিদুর রহমান সাহেব, বা এরকম আপনার কাছ থেকে আমরা কিছু সাজেশন চাচ্ছি, যারা নতুন পাঠক আছেন, পড়াশোনা করতে চাচ্ছেন। প্রথম প্রশ্নটা যেটা আপনি করলেন আমার কবিতা সম্পর্কে, আমি আসলে কবিতা বা সাহিত্যের ছাত্র বহুদিন ধরে। আমার প্রথম ছাত্র জীবনে আমি যখন ছিলাম তখন থেকেই আমার প্রতি একটা আগ্রহ ছিল এবং এই কবিতা পড়তে ভালো লাগতো। শিল্প জিনিসটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তো পরবর্তীকালে 90 দশকের মাঝামাঝিতে যখন আমার চিন্তা জগতে একটা পরিবর্তন আসলো, অর্থাৎ আমি ইউরোকেন্দ্রিক চিন্তা থেকে ক্রমাগত ইসলাম সেন্ট্রিক চিন্তার দিকে আমার যখন যাত্রা শুরু হলো, তখন আমি আমার এই যে শিল্প এবং সাহিত্য, বিশেষ করে কবিতা নিয়ে আমার যে চর্চাটা ছিল, এটাকে আমি একটা ভিন্ন দিকে মোড় নিলাম। তখন আমার যে আধুনিক কবিতা বা আধুনিক শিল্পের প্রতি যে আগ্রহটা ছিল, সেটাকে আমি এক ধরনের সুফি চিন্তার দিকে আমি নিয়ে গেলাম। এবং এই ক্ষেত্রে জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমির মাসনাভি এবং তার যে সুফি কবিতা, তার সুফি চিন্তা, এবং সেই সঙ্গে সঙ্গে ইবনুল আরাবি এবং অন্যান্যদের যে চিন্তা, এগুলো আমি
পড়াশোনা করলাম, অনেক ঘাটাঘাটি করেছি এইসব বিষয়গুলো নিয়ে। এবং সেগুলো করতে গিয়ে আমি দেখলাম যে এই ইসলাম কেন্দ্রিক বিষয়ের মধ্যে থেকেও সুন্দরভাবে সাহিত্য, কাব্য এবং শিল্পকলার সুন্দর চর্চা আমার বহু আগে অনেকেই করেছেন। এবং এই বিষয়টা নিয়ে ইসলামের মধ্যে একটা সংবেদনশীলতা বরাবরই আছে, এখনো আছে। অনেকেই বিষয়টাকে হয়তো ভালো চোখে দেখেন না, আবার অনেকে একটা মাঝামাঝি অবস্থান তৈরি করেন। তো আমি মনে করি যে একজন মানুষ পূর্ণাঙ্গ বিকাশের জন্য শিল্প, সাহিত্য এবং কাব্যের প্রয়োজন আছে। সেটা কিভাবে আমাদের ধর্ম বিষয়কে ট্যাকেল করেই করা যায় সে বিষয়ে হয়তো আলাপ আলোচনা হতে পারে। কিভাবে করলে সেটা সমাজে সুন্দর একটা পরিবেশ তৈরি করবে সেগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করতে পারি, অনেকে করেছেনও। কিন্তু তবু আমি মনে করি যে সবসময় সিরিয়াস বিষয় নিয়ে, খুব কঠিন কঠোর জটিল বিষয় নিয়ে থাকার পাশাপাশি আমাদের অনেক সময় শিল্প, সাহিত্য, সৌন্দর্য এগুলোর চর্চা করার প্রয়োজন আছে। কারণ একটা মানুষের পূর্ণাঙ্গ বিকাশ করতে গেলে এগুলো খুব প্রয়োজন। এবং এই তাগিদ থেকেই আমি একটা কম্প্রোমাইজড অবস্থার ভেতরে যাওয়ার জন্য, একটা মধ্যপন্থী অবস্থায় যাওয়ার জন্য আমি সুফি সাহিত্য এবং সুফি কবিতার একজন ভক্তে পরিণত হয়েছিলাম। এবং সেই ক্ষেত্রে আমি সেগুলো করতে গিয়ে আমার নিজেরও আগ্রহ হয়েছে, এবং সে কারণে আমি মাঝে মাঝে নিজেকেও প্রকাশ করি, আমার ভেতরেও অনেক অনুভূতি তৈরি হয়। সেগুলোই আমার কবিতা আকারে আসে। সেটা কবিতা হয় কি হয় না সেটা পাঠকরা বিচার করবেন, ভবিষ্যৎ কাল বিচার করবে। আমি চেষ্টা করেছি, আমি করে যাচ্ছি। এবং তবে আমি এটা মনে করি যে সৌন্দর্যের চর্চা, শিল্পের চর্চা এটা যে কোনো মানুষের পূর্ণাঙ্গ জীবন বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা সুন্দরভাবে আমাদের করার দরকার আছে। আমাদের তরুণদেরকে যদি আমরা এর ভিতরে না আনতে পারি, যেটা একটু আগে সজল বলছিল যে তার এই অলিম্পিয়াডের যে উদ্দেশ্য, তার উদ্দেশ্যগুলো আমি বুঝতে পেরেছি। সে তরুণদেরকে একটা একটা সুন্দর পথের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। কারণ তাকে যদি আমরা কোনো কিছু না দিতে পারি তখন কিন্তু সে বিপথের দিকে চলে যাবে। এবং আমরা আমাদের চারিদিকে এই ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এই আলোকেই আমি আমার লেখাটা লিখেছি। জি, সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যেটা যে কয়েকজন লেখক যার লেখা আমাদের মেম্বারের যারা সদস্য আছেন বা যারা আগ্রহী আছেন তারা সবাই পড়তে পারেন, এরকম কয়েকজন লেখকের যদি নামটা সাজেস্ট করতেন তারা হয়তো বইটা বের করে পড়াশোনা করতে থাকতো আর কি ভবিষ্যতে। যে আমি দেশের এবং বিদেশের যদি দুই ভাগে ভাগ করে বলি, দেশের ক্ষেত্রে আপনি একজনের কথা অলরেডি উল্লেখ করেছেন। আপনি জানেন যে আমি যেহেতু বিজ্ঞান এবং ইসলামের আন্তঃসম্পর্ক নিয়ে চিন্তা করি, কাজ করার চেষ্টা করি, এবং এটা করতে গিয়ে আমি বাংলাদেশে ডক্টর মুইনুদ্দিন আহমেদ খানের কাজকে আমি যথেষ্ট ভালো কাজ বলে মনে করি। সুতরাং তার কাজগুলো যদি তরুণরা পড়ে, পাঠ করে, তাহলে এটা ভালো হবে। এটা এক। দুই হচ্ছে, আপনি আরেকজনের কথা উল্লেখ করেছেন, ডক্টর ফাহমিদুর রহমান। তিনি আমাদের সামাজিক রাজনৈতিক যে বয়ান, যে মোটা দাগের যে বয়ানটা আমাদের দেশে আছে প্রচলিত এবং প্রতিষ্ঠিত, সেই বয়ানকে তিনি ক্রমাগত সমস্যায়িত করছেন, প্রশ্ন করছেন, এবং সেটাকে তিনি ভেঙে একটা নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছেন। আমি মনে করি এটাও অনেকের জন্য উপকারী হতে পারে। আর সেই সাথে সাথে আমি ডক্টর এবনে গোলাম সামাদের কথাও বলবো, যে তিনি একজন বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আমাদের সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলিকে তিনি একটা নির্মোহ অবস্থান থেকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করেন যে যার ভেতরে আমরা অনেক অপ্রচলিত, অপ্রথাগত কথাবার্তা আমরা পাই। কারণ আমরা সাধারণত আমাদের মিডিয়া, আমাদের সংবাদপত্র এগুলোতে কিছু পুনরাবৃত্তিমূলক কিছু বয়ান আমরা পেয়ে পেয়ে বিরক্ত হয়ে যাই আসলে। তো সেইগুলো থেকে যদি আমরা আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমি মনে করি যে এই ধরনের লেখক যারা আছেন তারা খুব গুরুত্বপূর্ণ। আর বিদেশের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমি বলবো, যেমন আমি খুব উপকৃত হই সৈয়দ হোসেন নাসেরের লেখা, ওভামি রামজুমের লেখা, সালমান সাঈদের লেখা, আরো অনেক আছেন। আমি মানে পরে এই বিষয়ে হয়তো যদি কখনো আলাদা অনুষ্ঠান করা হয় বা কিছু করা,
সেখানে এগুলো দীর্ঘ আলোচনা করা যাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি মেম্বার টিমকেও এই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমরা যাচ্ছি সজল ভাইয়ের কাছে। সর্বশেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের। প্রথম কথা, সজল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, আমি যতটুকু জানি যে পুষ্টি বিজ্ঞান থেকে পড়েছেন, এবং তিনি নিউট্রিশন নিয়ে কাজ করছেন। তো সজল ভাই যদি একটু জানাতেন আমাদের যে নিউট্রিশন নিয়ে কি কাজ করছেন, এই করোনায় আপনার মানে ভিটামিন সি নিয়ে কাজ করেছেন, তো এগুলো যদি একটু আমাদের জানাতেন। আর সর্বশেষ একটু উত্তর যদি দিয়ে যেতেন যে আপনাদের ইতিহাসবিদদের মধ্যে বাঙালি মুসলিম যারা ইতিহাসবিদ আছেন, যেমন আব্দুল করিম, মহার আলী, ওনাদের মতো করে আর কার বই আমরা পড়তে পারি, যদি শুধু নামগুলো বলে গেলেই আমরা চেষ্টা করব ভবিষ্যতে এটা নিয়ে বিস্তারিত আলাপ করার জন্য। আচ্ছা, ধন্যবাদ লুৎফর ভাইকে। প্রাথমিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসবিদদের মধ্যে আমরা যে নামগুলো পাই, এই নামগুলোর মধ্যে কিন্তু দেখবেন বাংলার চাইতে ইংরেজিতে কাজ অনেক বেশি প্রফেসর এম মোহর আলীর। তো আমরা ডক্টর আব্দুল করিমের কাজগুলো দেখতে পারি। এর পাশাপাশি এম এ রহিম, উনি অনেক সুন্দর সুন্দর কিছু কাজ করে গেছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলো আমরা দেখতে পারি। আর সত্যি কথা বলতে বাংলাদেশের ইতিহাস এখন আমি ব্যাপকভাবে পড়া শুরু করিনি, তবে ডক্টর মঈনুদ্দিন আহমেদ খান, ওনার কাজগুলো খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আমি গভীরভাবে এখনো পড়িনি, কয়েকটা বই আমি জাস্ট পড়ার জন্যই পড়েছি, কিন্তু গভীরভাবে এখনো পড়িনি। আর এর বাইরে আমি বলবো যে আমাদের পাকিস্তান হওয়ার আগে ব্রিটিশ আমলে যারা কাজ করেছেন তাদের মধ্যে মাওলানা আকরাম খান, ওনার যে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস নিয়ে যে কাজ, এটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আব্বাস আলী খান এবং মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, এরা দুইজন বিভিন্ন রাজনৈতিক কারণে আসলে ধামাচাপা পড়ে যাওয়া দুজন স্কলার, যাদের নিয়ে এখনো যথেষ্ট আলোচনা হচ্ছে না। আমরা ওনাদের কাজগুলো দেখতে পারি, আবুল হাশিমের কাজগুলো দেখতে পারি আমরা। আমার যতদূর মনে পড়ে, আমি শামসি ভাইকে একবার দ্য ক্রিড অফ ইসলাম, আবুল হাশিমের এই কাজটা নিয়ে একটা রিভিউ করতে বলছিলাম, ভাই একটা খুব সুন্দর রিভিউ করেছেন। তো আমরা এই যে স্কলারদের বললাম, ওনারা সবাই কিন্তু ইতিহাস নিয়ে লেখেন নাই, তো এর মধ্যে বেশিরভাগই ইতিহাস নিয়ে সরাসরি কাজ করেছেন, আর কেউ বিশ্লেষণ ধর্মী ইতিহাস নিয়ে কাজ করেছেন, মানে সরাসরি ইতিহাসের কাজ করে নাই কিন্তু ইতিহাসকে বিশ্লেষণ করেছেন। তো আমরা ওনাদেরকে অনুসরণ করতে পারি। তবে আমি যেটা বললাম যে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার পড়াশোনা এখনো খুবই সীমিত পর্যায়ে আছে। আমি যাদের পড়ে মোটামুটি তাদের সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত, তাদের কথাই বললাম। আর এর বাইরে আমরা বিশ্ব ইতিহাস নিয়ে যদি পড়তে যাই তাহলে আমাদেরকে সেগমেন্টে যেতে হবে, মানে আমরা নির্দিষ্ট চওড়া চ্যাপ্টা ইতিহাস যেটাকে বলা যায়, অ্যাজ লাইক ডিস্টেন্ট ডিসরাপ্টেড তামিম আনসারীর বই, এই ধরনের ইতিহাসে আমরা যত কম যাব আমার মনে হয় তত ভালো করে আমরা ইতিহাস জানতে পারবো। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। আর এর বাইরে আমার ইতিহাস কেন্দ্রিক যে ভবিষ্যৎ কাজগুলো আছে, এর মধ্যে আমি মনে করি যে ভবিষ্যতে আমি বাংলায় যে বিভিন্ন সময়ে বাংলায় ইসলামের ইতিহাসের বিভিন্ন দুর্যোগপূর্ণ ক্ষণ গেছে, যেমন রাজা গণেশের একটা কথা আসলো, তার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির একটা সময় আসছে, এই সময়টা নিয়ে বাবা আদম শহীদের সময় নিয়ে এই যে মানে দুর্যোগপূর্ণ ক্ষণগুলো আছে, তারপর তিতুমিরের যে আন্দোলন, সৈয়দ শহীদ বেরেলভির যে আন্দোলন, তো এই আন্দোলনগুলো নিয়ে যে বিভিন্ন মানে ক্রিটিক্যাল যে বাঁক এসেছে ইতিহাসের, এই বাঁকগুলো নিয়ে আমরা যথেষ্ট কাজ করি নাই, এইগুলো নিয়ে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ কাজ করতে চাই। প্লাস আমি একটা কথা বলি খুব ঘন ঘন, যে নতুন বাংলাদেশ আমরা 20 বছর 25 বছর পরে একটা পূর্ণ স্বনির্ভর এবং স্বাধীন বাংলাদেশ দেখার চিন্তা করি। এই চিন্তার লক্ষ্যে আমরা নতুন বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক বয়ান নির্মাণের কাজ আমি করে যেতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আর পুষ্টি নিয়ে কাজ আসলে শুরু করেছি মূলত উম্মা কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে, কারণ আমার ক্যারিয়ারের একটা দিক পুষ্টিবিদ হিসেবে পড়ে আছে, এবং ওই দিকটাকে আমি শুধু রুজি রোজগারের চিন্তা না করে কিভাবে উম্মা কেন্দ্রিক চিন্তা বা আমার সভ্যতাগত চিন্তার সাথে সংযুক্ত করতে পারি সেটা দিয়ে চিন্তা করেছি। এই কারণেই মূলত এটা পুষ্টি নিয়ে লেখালেখিটা বাড়িয়ে দেওয়া। আমি দেখলাম খাদ্যের রাজনীতি পৃথিবীতে একটা বিরাট রাজনীতি, এবং শুধুমাত্র খাদ্যের মাধ্যমে
একটা জাতিকে পঙ্গু করে ফেলা যায়, একটা জাতিকে অচল করে ফেলা যায়, এবং একটা জাতিকে চিন্তাগতভাবে পোল্ট্রিফাইড করে ফেলা যায়। পোল্ট্রিফাইড বলতে আমি বুঝাচ্ছি পোল্ট্রি মুরগির মতো করে ফেলা যায় স্বভাবে, শুধুমাত্র খাদ্য দিয়ে। এবং বর্তমানে যে ওষুধ নির্ভরতা এবং রোগের একটা মহামারী, আপনি দেখেন কোভিড-19 এর চাইতে অনেক বড় মহামারী কিন্তু ডায়াবেটিস, অনেক বড় মহামারী কিন্তু হার্ট ডিজিজ। এবং কোভিড-19 এগুলোর চাইতে বেশি মানুষ মারা যাচ্ছে না। তো এই যে মহামারীগুলো, এই মহামারীগুলো কিন্তু মূলত লাইফস্টাইলের মহামারী। মডার্নিজম আমাদেরকে যে লাইফস্টাইল দিয়েছে, সেই লাইফস্টাইলের সাথে সাথে কিন্তু এই মহামারীগুলো এসেছে। এবং লাইফস্টাইল চেঞ্জ না করতে পারলে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো না। আর লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের একটা অল্টারনেটিভ লাইফস্টাইল লাগবে। তো সেই লাইফস্টাইল কি হতে পারে, সেটার সাথে আমি কিভাবে নিউট্রিশনকে এনগেজ করতে পারি, মানুষ কিভাবে হাসপাতাল ডাক্তারের যে চক্র, আমি ডাক্তাররা এই চক্রের একটা মানে অংশ হিসেবে চলে আসেন, কিন্তু আমি তাদেরকে দায়ী করব না, তারাই সিস্টেমেরই অংশ এবং তাদেরকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। অ্যাজ লাইক আমিও এই সিস্টেমের একটা অংশ, কিন্তু আমি সিস্টেমের বাইরে যাওয়ার চেষ্টা করছি মাত্র। ডাক্তাররাও অংশ, তাদের মধ্যে অনেকে বাইরে যেতে চান, অনেকে যেতে চান না, এটা তাদের ব্যাপার। তো এই যে একটা চক্র তৈরি হয়েছে, যা আসলে মানে মানুষকে যতটা না সুস্থ করছে তার চেয়ে বেশি অসুস্থ করছে, এই সিস্টেমটাকে কিভাবে ভাঙা যায়, কিভাবে বের করে নিয়ে আসা যায়, এবং মানুষকে কিভাবে একটা সুস্থ বিকল্প জীবন ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়, সেটা নিয়ে কাজ করতে আমার মূলত নিউট্রিশন এবং ফুড নিয়ে লেখালেখিটা বাড়িয়ে দেওয়া। তো এটা একই সাথে যেমন আমার পেশা, তেমনি আমার নেশাতেও পরিণত হচ্ছে গত 2 বছর। এবং আমি মনে করছি যে মানুষের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা উম্মাকে অনেক কিছু দিতে সক্ষম হতে পারি, যদি আমরা যথাযথভাবে চেষ্টা করি এবং আল্লাহ রহমত করেন। তো এই হচ্ছে আমার ভিশন। দোয়া রাখবেন মেম্বারের পাঠক এবং সদস্যদের সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি। আর অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, তো লুৎফুল ভাই আপনি। জি ভাই, আমরা আছি একবারে শেষ দিকে চলে আসছি। অনেকেই কুইজের উত্তর দিয়েছেন আমাদের দর্শকদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে একজন সুফেল রানা বলছেন যে কাঠদাসগণ, তার্কিশ ভাষা বোধহয়। তারপরে এখানে অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তারপরে একজন লিখছেন বোন সাফিয়া নূর, লুৎফুর রহমান ভাইয়ের অসাধারণ উপস্থাপনায় ভবিষ্যতে ইনশাআল্লাহ এমন জ্ঞানী গুণী ডায়মন্ডদের দেখতে চাই, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো যারা লেখক আছেন আমাদের ইসলামিক বুদ্ধিবৃত্তিকে যারা এগিয়ে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তারপরে মঈনুদ্দিন চৌধুরী সাকিব বলেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য আমাদের এই আয়োজন। এবং আপনারা যদি কিছু জানতে পারেন, আপনারা যদি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হইতে পারেন, তাহলে এটা আমাদের জন্য সফলতা এবং আমাদের প্রাপ্তি ওইটা। তো প্রিয় দর্শকদেরকে আগামী লাইভের শুভেচ্ছা, আগামী লাইভের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা ছিলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে আমাদের এখানে যারা সময় দিয়েছেন তারা আসলে অনেক ব্যস্ত মানুষ। তাদের এই সময়ের মধ্যে থেকে আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ সময় করে দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে উত্তম জাযা দিবেন, সেই দোয়া করছি, সেই প্রত্যাশা করছি। আর আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি মনোয়ার শামসী সাখাওয়াত ভাইকে তার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিন্স মোহাম্মদ সজল ভাইকে তার গুরুত্বপূর্ণ এই লেখালেখি, তারপরে হচ্ছে তার যে পরিশ্রম চেষ্টা সেগুলোর ব্যাপারে আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা ভবিষ্যতে আপনাদের কাছে আসব এবং আশা করছি আপনাদেরকে ডাকলে আমরা পাবো, মেম্বার পাবে, মেম্বারে পাঠকগণ লেখকগণ যে কোনো সহযোগিতায় পরামর্শে আপনাদেরকে কাছে পাবে, এই প্রত্যাশা রাখছি। জি, সবাইকে সালাম এবং জাযাকাল্লাহ জানাচ্ছি এবং সমস্ত দর্শক শ্রোতা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। জি, জাযাকাল্লাহ খাইরান। জি প্রিন্স ভাই, কিছু বলার আছে কিনা? আমাদের সমস্ত ভিউয়ারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টা, তাদের এই সময়কে কবুল করেন, পাশাপাশি আমাদেরকে কবুল করে দেন, সেই দোয়া রেখে আমি শেষ করতে যাচ্ছি। দোয়া রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা আমাদের সেশনটি শেষ করছি। আপনাদেরকে চিন্তা আলাপের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।